নিচের কোনটা পারমাণবিক ব্যাসের নিকটতম, অর্থাৎ আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাস বলতে পারি। এখানে তোমার এই অধ্যায়ের শুরুতে দুইটা ব্যাস আছে, একটা হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস আর একটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ব্যাস। যেমন হাইড্রোজেন পরমাণুর ব্যাস যেটা 10⁻⁸ সেন্টিমিটার। আচ্ছা, এটা মিটারে নিলে 10⁻10 মিটার। এটা অনেকের প্যাস লাগে। আমি তোমাকে একটু বলি, বলতো -8 বড় নাকি -10 বড়? -8 বড়। এটা -10, এই জন্য এটা ছোট। ফলে -8 বড়, ফলে এই এককটা ছোট। ফলে এই মিটার এককটা বড়, ফলে এককটা যখন বড় হয় তখন উপরের মানটা আরো ছোট হয়। ঠিক আছে? ফলে দেখো, সেন্টিমিটার ছোট তাই -8টা বড়, -10টা ছোট তাই মিটারটা বড়। তাইলে -8 সেন্টিমিটার বা -10 মিটার, এটাকে 1 ন্যানোমিটারও বলা যায় এইটা। আর নিউক্লিয়াসের যে ব্যাস, হাইড্রোজেন পরমাণুর যে নিউক্লিয়াস, এইটার ব্যাস হচ্ছে তোমরা জানো 10⁻12 থেকে 10⁻12 থেকে 10⁻13 সেন্টিমিটার। -12 থেকে 10⁻13 সেন্টিমিটার। ফলে এরকম ব্যাস যখন তোমার হচ্ছে, তখন তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে হাইড্রোজেন পরমাণুটা নিউক্লিয়াস থেকে বড়। কত গুণ বড়? 10,000 থেকে 1,00,000 গুণ। 1,00,000 গুণ। কিন্তু এখানে একটা কাহিনী আছে, যদি বলে যে নিউক্লিয়াসটা হাইড্রোজেন পরমাণু থেকে কতটুকু ছোট, তখন বলতে হবে 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। আচ্ছা, আরো একটা, এই যে আমাদের রাদারফোর্ডের যে মডেল, এখানে আরো কিছু আলোচনা আছে। তোমরা জানো যে পরমাণুটার তুলনায় যার সেন্টার, এই যে নিউক্লিয়াসটা, এটা কিন্তু মানে ভরের দিক দিয়ে প্রায় সব ভরই দখল করে। নিউক্লিয়াসটা প্রায় 99.97% জায়গা দখল করে। নিউক্লিয়াসটা প্রায় 99.97% জায়গা দখল করে। এটা একটা জিনিস। 2 নম্বর আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে নিউক্লিয়াসটা কিন্তু পজিটিভ চার্জযুক্ত। কেন? কারণ নিউক্লিয়াসে হচ্ছে প্রোটন আছে। নিউক্লিয়াসে কি আছে? প্রোটন। তাই নিউক্লিয়াসটা কি চার্জযুক্ত ভাইয়া? নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। আচ্ছা, রাদারফোর্ডের এই যে পরীক্ষা, রাদারফোর্ডের এই পরীক্ষায় একটা সোনার পাত নিছিলাম। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, রাদারফোর্ডের পরীক্ষায় আমরা যে সোনার পাতটা নিছিলাম, সেই সোনার পাতটার পুরুত্ব কত? ও আচ্ছা, এটা 0.1 ন্যানোমিটার হবে। ইয়েস, এটা হবে 0.1 ন্যানোমিটার। আচ্ছা, রাদারফোর্ডের পরীক্ষায় যে সোনার পাতটা নিছিলাম, সেই সোনার পাতটার পুরুত্ব কত আমাকে একটু বলো সবাই। আমি একটু কমেন্টে দেখতে চাই সেই সোনার পাতের পুরুত্ব কত। ক্যাথোড রশ্মি কি? ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রশ্মি। আচ্ছা, সাথে সাথে একটা জিনিস মনে পড়ে গেল, যে আলফা, যে ক্যাথোড রশ্মি হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রশ্মি হচ্ছে কিসের প্রবাহ ভাইয়া? ইলেকট্রনের প্রবাহ। আচ্ছা, আরো একটা রশ্মি আছে, বিটা রশ্মি। তোমরা ওই যে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি পড়ছো না? তো বিটা রশ্মিও কিন্তু ইলেকট্রনের প্রবাহ। কি বললাম ভাইয়া? ক্যাথোড রশ্মি যেমন ইলেকট্রনের প্রবাহ, বিটা রশ্মিও ইলেকট্রনের প্রবাহ। সাথে সাথে একটু আলফা কণার কথা বলে দিই। আলফা কণা কোনটা বলো তো? তোমরা জানো হিলিয়ামের সংকেত হচ্ছে এইটা, হিলিয়াম 2 4। দ্বি আয়নিত, অর্থাৎ দুইটা ইলেকট্রন যদি বের করে ফেলো হিলিয়াম থেকে, সেটা হয় আলফা কণা। তাহলে এইটা হচ্ছে আমার আলফা কণা, একটু বলে গেলাম। এটা হচ্ছে আলফা কণা। আর ক্যাথোড রশ্মি আর বিটা রশ্মি দুইটাই হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ক্যাথোড রশ্মি, বিটা রশ্মি দুইটাই কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। হোপফুলি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। চলে আসো, অক্সিজেন পরমাণু নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবং তোমরা আরো একটা কথা জানো, যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে ইলেকট্রন বিন্যাস করা হয়েছে। আচ্ছা, পারমাণবিক সংখ্যা যদি চেঞ্জ হয়ে যাইতো, কমতো বাড়তো, তাহলে কি পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে আমরা ইলেকট্রন বিন্যাস করতাম? করতাম না। এই জন্য মনে রাখবা, প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা এটা ফিক্সড, এটা কখনো চেঞ্জ হয় না। ফলে আমরা এই যে বলি না, যে আমরা তোমাকে বলি যে 1 থেকে 30 পর্যন্ত বা 1 থেকে 36 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মনে রাখবা। তো তোমরা জানো যে অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন হচ্ছে 8, কারণ অক্সিজেন 8 নাম্বার মৌল। ফলে অক্সিজেনের প্রোটনও 8টা, ইলেকট্রনও 8টা। কিন্তু কথা হচ্ছে, ধরো অক্সিজেন 2-, এখানে ইলেকট্রন কয়টা? 10টা। অর্থাৎ ইলেকট্রন কিন্তু কমে বাড়ে। আবারও বলি, ইলেকট্রন কিন্তু কমে বাড়ে, কিন্তু প্রোটন কখনো কমে বাড়ে না। ফলে তোমরা অনেক সময় ইলেকট্রন চিন্তা করে এটা দাগায় দিয়ে আসো, এটা ভুল করা যাবে না। ইলেকট্রন হচ্ছে কমে বাড়ে, প্রোটন কিন্তু কমে বাড়ে না। প্রোটন কিন্তু ভাইয়া কমে বাড়ে না। ঠিক আছে? ওকে, এখন চলে আসো, এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা বুঝতে পারছি, আমরা পুরা জিনিসটাই হচ্ছে বুঝতে পারছি। আচ্ছা, এখন আসো নিচের কোনটা কোয়ান্টাম সংখ্যা নয়। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, যে এই যে আজকে হচ্ছে 10,000 স্টুডেন্টকে আমরা মেসেজ পাঠাইলাম যে একটু পরে
হচ্ছে রিহার্সাল এক্সামের রেজাল্ট দিবে, এটাই আমাদের 4,500 টাকা শেষ। ঠিক আছে, মানে জাস্ট এর আগে একটা মেসেজ পাঠাইলাম, ফলে আমরা আমার মনে হয় যে এই মাসে আমি 90,000 টাকার মতো SMS আমরা খরচ করছি। সো এটা খুব নর্মাল আমাদের জন্য। ঠিক আছে, মানে আমরা যে বলি যে এটা লস প্রজেক্ট, তোমরা তো বিশ্বাস করো না, তোমরা ভাবো কি যে আরে ভাই অনলাইনে পড়ায় মানে টাকা আর টাকা, ব্যাপারটা আসলে এরকম না। ঠিক আছে, আসো নিচের কোনটা কোয়ান্টাম সংখ্যা না। তো নিচের কোনটা কোয়ান্টাম সংখ্যা না, এই প্রশ্নটা আসলে কতটা সুন্দর প্রশ্ন দেখো। প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে n, সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে l, বৈদ্যুতিক কোয়ান্টাম সংখ্যা নামক কোনো কোয়ান্টাম সংখ্যা আছে নাকি ভাইয়া? না, এখানে স্পিন কোয়ান্টাম সংখ্যা নামক একটা কোয়ান্টাম সংখ্যা আছে, স্পিন। আর এটা বৈদ্যুতিক নামে কিছু নাই, এটা ভুল। আর চৌম্বকীয় মানে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আর আরেকটা আছে স্পিন বা এস। তো তোমরা জানো যে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা কিন্তু ধরো 1 2 3 4 এভাবে হয়, মানে কত নম্বর শক্তি স্তর। তো n এর মান যদি 5 হয়, l এর মান কিন্তু কখনো 5 হয় না। সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 4 পর্যন্ত হইতে পারে, যে 0 1 2 3 4 2 3 4। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 5 হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান কখনোই 5 হইতে পারবে না। এটা হচ্ছে প্রথম লজিক। এরপরে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা, সেটা কিন্তু নেগেটিভ হয়। যেমন প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এরা কখনো নেগেটিভ হয় না, কিন্তু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার যেটা, সেটা নেগেটিভ হইতে পারে। ধর আমি তোমাকে বললাম যে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, তাহলে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত হবে? মাইনাস থেকে শুরু করবা, -2 -1 0 +1 +2, -2 -1 0 +1 +2, -2 -1 0 +1 আর হচ্ছে +2। আর সর্বশেষ স্পিন কোয়ান্টাম নাম্বার, এটা তোমরা জানো যে হয় প্লাস হাফ হবে নাইলে মাইনাস হাফ হবে, এর বাইরে স্পিন কোয়ান্টাম সংখ্যা হইতে পারে না। অর্থাৎ তোমরা জানো যে একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, 2টার বেশি ইলেকট্রন কিন্তু থাকতে পারে না। তোমরা জানো অরবিটাল অরবিটাল কিন্তু ডিফারেন্ট। একটা অরবিটালে, নট অরবিট, অরবিট মানে শক্তি স্তর, আর একটা অরবিটালে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে, এবং 2টা ইলেকট্রন দেখো, একটা স্পিন যদি এদিকে হয় আর একটা স্পিন এদিকে, অর্থাৎ একটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার উল্টা দিকে, ঠিক এই কারণে স্পিন একটা হয় প্লাস হাফ আর একটা হয় মাইনাস হাফ। স্পিন কোয়ান্টাম সংখ্যার মান এই দুইটার বাইরে হইতে পারে না। প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যা হয়, সহকারী কোয়ান্টাম সংখ্যার যে মান, সেটা 1 কম হয়, সেটা হচ্ছে 1 কম হয়। কত কম হয় ভাইয়া? 1 কম হয়। আমরা হোপফুলি বুঝতে পারছি। আর প্রাইভেট গ্রুপে আমরা অ্যাপ্রুভালের কাজ করতেছি, যতক্ষণ না অ্যাপ্রুভাল হচ্ছে ততক্ষণ আমরা পাবলিক গ্রুপেই ক্লাস নিচ্ছি, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিচ্ছু নাই। কিছু আছে ভাইয়া? না, কিচ্ছু নাই। ওকে, এখন আসো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। নিচের কোন সংমিশ্রণটি হচ্ছে স্থায়ী মূলকণিকা? শোনো ভাইয়া, মূলকণিকা দুই রকম, মূলকণিকা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে স্থায়ী আর একটা অস্থায়ী। তো ভাই অস্থায়ীর নাম মনে রাখার দরকার নাই, এত এত অস্থায়ী কণা আছে হিসাব নাই। স্থায়ী হচ্ছে 3টা, PEN পেন, পিতে প্রোটন, ইতে ইলেকট্রন, ইতে ইলেকট্রন, আর এনে হচ্ছে নিউট্রন। হ্যাঁ, প্রোটন ইলেকট্রন নিউট্রন, এই 3টা হচ্ছে আমার স্থায়ী মূলকণিকা। অস্থায়ী মূলকণিকা জানার দরকার আছে নাই? আর দুইটা একটু জানতে হবে, কম্পোজিট কণা। আর দুইটা জানতে হবে কি ভাইয়া? কম্পোজিট। কম্পোজিট কণা হচ্ছে দুইটা, একটা হচ্ছে আলফা কণা, আলফা কণা একটা, কম্পোজিট কণা। কম্পোজিট কণা হচ্ছে ভারী কণা, যেটা হচ্ছে দ্বিআয়নিত হিলিয়াম পরমাণু যেটাকে আমরা বলি। এরপরে আরেকটা কম্পোজিট কণা আছে, কি বলতো? ডিউটেরন। ডিউটেরন হচ্ছে আরেকটা কম্পোজিট কণা। আচ্ছা, ডিউটেরনটা কি বলতো? হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, কি কি? হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম। ট্রিটিয়াম। তো হাইড্রোজেনের 3টা আইসোটোপের এই যে ডিউটেরিয়ামের যে নিউক্লিয়াস, ডিউটেরিয়ামের নিউক্লিয়াসটাই হচ্ছে ডিউটেরন। আবারও বলি, হাইড্রোজেনের যে 2 নাম্বার আইসোটোপটা ডিউটেরিয়াম, ওইটা নিউক্লিয়াসটাই হচ্ছে ডিউটেরন। ফলে দুইটা কম্পোজিট কণার নাম মনে রাখবা, আর স্থায়ী কণা 3টা, এর বাইরে যা আছে সব অস্থায়ী। ফলে স্থায়ী হচ্ছে এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এইটা যেসব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন, যেসব পরমাণুর ভর সংখ্যা একই, এটা আমি একটু মুছে দিই, হ্যাঁ, কারণ এখানে আমি একটু লিখবো। যেসব পরমাণুর ভর একই, এখন দেখো ভর, আইসোবার, আইসোবার, বারের র, ভরের র, ফলে ভর একই হলে তাকে বলে আইসোবার। তাহলে ভর একই হলে তাকে বলে আইসোবার। আইসোটোপ, দেখো আইসোটোপ, তো টোপের লাস্টে আছে প,
প দিয়ে প্রোটন সমান, প্রোটন সংখ্যা সমান মানে পারমাণবিক সংখ্যা সমান। প্রোটন সংখ্যা সমান মানে কি? পারমাণবিক সংখ্যা সমান। আবারও বলি, প্রোটন সংখ্যা সমান মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা সমান। আইসোমার, এটা কি মারামারি করতে হবে ওকে মার না। আইসোমার মানে হচ্ছে এটা খুবই সুন্দর। একটা মিনিট, হ্যাঁ, আইসোমার যেটা সেটা ভাইয়া খুবই সুন্দর। কেন সুন্দর আমি একটু বলি, যেখানে প্রোটনও একই ভরও একই, প্রোটন ভর দুইটাই সেম। তাহলে ডিফারেন্ট কি? ডিফারেন্ট হচ্ছে অভ্যন্তরীণ গঠন। তাহলে প্রোটন ভর দুইটাই সেম, অভ্যন্তরীণ গঠনটা ভিন্ন। অভ্যন্তরীণ গঠন ভিন্ন। এই আইসোমার আমরা কোন অধ্যায়ে পড়ছি আমাকে একটু মনে করো তো, মনে করে আমাকে একটু বলো আইসোমার আমরা কোন অধ্যায়ে পড়ছি। এখন আসো আইসোটোন, আইসোটোন লাস্টে আছে টোন, ন দিয়ে হচ্ছে নিউট্রন। তাহলে এখানে আমরা মনে রাখবো এটা নিউট্রন সংখ্যা সমান। তাহলে আইসোটোনের লাস্টে ন, ন দিয়ে আমরা মনে রাখবো নিউট্রন সংখ্যা সমান। আবারও বলি, নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা, আরো একটা টার্ম আছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক মানে কি? এদের ইলেকট্রন সংখ্যা সমান। কি বলছি? এদের ইলেকট্রন সংখ্যা সমান। ধরো আর্গন, পটাশিয়াম আয়ন, হ্যাঁ, এরপর ধরো ক্যালসিয়াম আয়ন, 18 নম্বর মৌল, 19 নম্বর মৌল, 20 নম্বর মৌল। এটার প্রোটন সংখ্যা কিন্তু 18, 19, 20, এটা চেঞ্জ হয় না। কিন্তু এখানে 18টা ইলেকট্রন আছে, পটাশিয়াম প্লাস একটা ইলেকট্রন বের করে ফেলা হয়েছে, ফলে এখানে 18টা ইলেকট্রন আছে। ক্যালসিয়াম 2 প্লাস দুইটা ইলেকট্রন বের করছে, ফলে এখানেও 18টা ইলেকট্রন আছে। দেখছো? ফলে 18টা 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 সবগুলাতে, ফলে এইগুলাকে বলে আইসো ইলেকট্রনিক। কি বলে ভাইয়া? আইসো ইলেকট্রনিক। আইসোমার কি? প্রোটন ভর একই, অভ্যন্তরীণ গঠন ভিন্ন। আইসোমার কি? প্রোটন একই, অভ্যন্তরীণ গঠন ভিন্ন। এখন আসো আমরা এরপরে চলে আসব অক্সিজেনে কতটা আইসোটোপ আছে। অর্থাৎ আমরা জানি যে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, এখানে 3টা করে আইসোটোপ। কয়টা করে আইসোটোপ ভাইয়া? কার্বনেরও 3টা। কি কি বলতো? কার্বনের 3টা হচ্ছে 12, 13 আর 14। আচ্ছা, হাইড্রোজেনেরও 3টা আইসোটোপ, ওই যে প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। অক্সিজেনেরও 3টা আইসোটোপ। অক্সিজেনের আইসোটোপ 3টা কি কি আমাকে একটু বলো তো। অক্সিজেনের আইসোটোপ হচ্ছে 16, 17, 18। হ্যাঁ, অক্সিজেনের আইসোটোপ হচ্ছে 16, 17, 18। কার্বনের 12, 13, 14। আচ্ছা বলো তো কার্বনের স্থায়ী আইসোটোপ কয়টা? কার্বনের স্থায়ী আইসোটোপ কয়টা এটা একটু আমাকে বলো। এর বাইরে তোমরা জানো সোডিয়াম আর অরাম, এই দুইটার একটা মাত্র আইসোটোপ, একটা মাত্র আইসোটোপ। এই দুইটার একটা মাত্র আইসোটোপ, মানে ওই মৌলই তার আইসোটোপ, মানে স্থায়ী আইসোটোপ যেটাকে বলে, এটাকে বলে স্থায়ী আইসোটোপ। এর বাইরে মানে এই দুইটা মৌলের একটা আইসোটোপ, এর বাইরে অন্য কোনো মৌল নাই যার একটা আইসোটোপ আছে, যার বাকি সব মৌলের একাধিক আইসোটোপ আছে। সাধারণত বেশিরভাগ মৌলের 2টা করে আইসোটোপ থাকে। তাহলে সোডিয়াম আর অরামের হচ্ছে একটা আইসোটোপ। এর বাইরে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের 3টা আইসোটোপ। তাহলে অক্সিজেনের কয়টা ভাইয়া? 3টা আইসোটোপ। অক্সিজেনের আইসোটোপ কয়টা ভাইয়া? 3টা। 3টা অক্সিজেনের আইসোটোপ হচ্ছে 3টা। ইয়েস, 2টা স্থায়ী এবং একটা হচ্ছে তেজস্ক্রিয়। 2টা স্থায়ী এবং একটা কি বলছি? তেজস্ক্রিয়। 2টা স্থায়ী। কোন মৌলের স্থায়ী আইসোটোপ? ওই যে সোডিয়াম আর অরাম। অরাম মানে কি? অরাম মানে গোল্ড, সোনা। সোনার ভরি কত জানো? সোনার ভরি হচ্ছে, সোনার ভরি কত বলতে পারবা? বলো সোনার ভরি কত? আচ্ছা, ক্রোমাটোগ্রাফিতে আসবো ভাইয়া, সবকিছু আসবো আস্তে আস্তে। সোনার ভরি কত বলো? ইলেকট্রন বিন্যাসে সাধারণ নিয়মের ব্যতিক্রম দেখায় কোথায়? তো ব্যতিক্রম দেখায় সবচেয়ে বিখ্যাত হচ্ছে 2টা, ক্রোমিয়াম আর কপার। ক্রোমিয়াম হচ্ছে 24 আর কপার হচ্ছে 29। এই 2টা সবচেয়ে বেশি কমন। হ্যাঁ, এর বাইরে যে নাই তা না। যেমন এই যে মলিবডেনাম আছে, মলিবডেনাম হচ্ছে 42 নম্বর মৌল। এরপর হচ্ছে সিলভার আছে 47 নম্বর মৌল। এর বাইরে গোল্ড আছে না, অরাম, অরাম হচ্ছে 79 নম্বর মৌল। হ্যাঁ, তাহলে মলিবডেনাম, সিলভার, গোল্ড, আরো মৌল আছে যেগুলাতে ব্যতিক্রম দেখা যায়। আচ্ছা, এই ব্যতিক্রমটা কেন দেখায়? এটা তোমরা শুনছো যে অর্ধপূর্ণ, পূর্ণ, পূর্ণ। ধরো পিতে মোট 6টা ইলেকট্রন থাকতে পারে। তো পিতে যদি 3টা থাকে বা 6টা থাকে, মানে পি 3টা বা 6টা অর্জনের জন্য, হ্যাঁ, বা ডিতে 5টা, ডি 5টা হইলে অর্ধপূর্ণ হয়, 10টা হইলে পূর্ণপূর্ণ হয়। এফ এ 7টা হইলে অর্ধপূর্ণ হয়, এফ এ 14টা হইলে পূর্ণপূর্ণ হয়। তো এরকম যে ধরো আমরা ক্রোমিয়ামটা করি তাইলেই বুঝতে পারবো। তাহলে এখানে হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। আচ্ছা,
তাহলে এখানে কয়টা হইলো? 18টা। 7 2 8 আর 2 10, 18টা। এখন আসো 4s2, এখন হওয়ার কথা উচিত কি 18 আর 2 20 আর 4 3d5, মানে সরি 3d4, মানে 4s2 3d4 এটাই হওয়া উচিত। কিন্তু সমস্যাটা কি হয়েছে, ডিতে যদি 5টা হয় তাহলে সে অর্ধপূর্ণ হয়। মানে ঘটনা এরকম যে ডির ঘর 5টা তুমি জানো, তো 5টা ঘরেই যদি 5 জন থাকে তাহলে সে খুব খুশি হয়। তো এই জন্য ও কি করে, এই 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে যায়, নিয়ে এইখানে ঢুকায় দেয়। ঠিক সেম ঘটনাটা ক্রোমিয়ামেও ঘটে, যে ধরো আর্গন, তারপর হচ্ছে 4s1 3d10, কপারে হয় 3d10 4s1, কপারে হয় 3d10 4s1, কি বললাম, কপারে হয় 3d10 4s1 4s1, বুঝে গেছে? ওকে। ফলে ক্রোমিয়াম কপারে ব্যতিক্রম দেখা যায়, এছাড়া মলিবডেনাম সিলভার গোল্ড এগুলোতেও ব্যতিক্রম দেখা যায়। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? কিছু প্রশ্ন পরীক্ষায় আসে যাতে তুমি প্রাইভেট মেডিকেলে চান্স পাইতে পারো, যাতে তুমি ফেল না করো। হ্যাঁ, মানে বলতে পারো যে না, মেডিকেল ভর্তি পরীক্ষা আমি পাশ করছিলাম। সেরকম একটা প্রশ্ন হচ্ছে এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কে কে পারবা না হাত তুলো। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কে কে পারবা না হাত তুলে ফেলো। এখন আসো আমরা আমাদের প্রিয় ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। আমাদের প্রিয় ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করব। দেখো এটা হচ্ছে 3d3p5। হ্যাঁ, এখানে কিন্তু কোনো ব্যতিক্রম হয় নাই, এখানে কিন্তু কোনো ব্যতিক্রম হয় নাই, ঠিক আছে। 1s2 2s2 2p6 3s2 3p5, অর্থাৎ তুমি বলতে পারতে এরকম, ভাইয়া p6 হওয়ার জন্য এটা 3s হওয়ার কথা ছিল না। না, ব্যতিক্রম শুরুই হয় ক্রোমিয়াম আর কপার থেকে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আমাদের, এইটা নিচের কোনটার আইসোটোপ একটা। দুইটা মৌল পৃথিবীতে আছে যাদের আইসোটোপ একটা, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে অরাম। অরাম মানে গোল্ড। দুইটা মৌল পৃথিবীতে আছে, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে অরাম, একটা হচ্ছে সোডিয়াম আর একটা হচ্ছে অরাম, অরাম গোল্ড। ওকে। পর্যায় সারণীতে কার্বন মৌলের ইলেকট্রন বিন্যাস কোনটা? বললাম না তোমাকে পাশ করানোর জন্য কিছু প্রশ্ন করা হয়, সেরকম প্রশ্ন হচ্ছে এইটা। তো এখানে একজন হাত তুলে ফেলছে, নাইমুল ইসলাম, ইশরাত জাহান ঈশা বলে ফেলছে। আচ্ছা, পর্যায় সারণীতে কার্বনের ইলেকট্রন বিন্যাস কোনটা? বলে তো কার্বনের পারমাণবিক খুবই কঠিন, এত কঠিন ভাইয়া, ইস, পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর একটা। তবে কার্বন একটা ঝামেলা লাগে, ঝামেলা কি বলবো। দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, কিন্তু কার্বনের আইসোটোপ তোমরা পড়ো না, কার্বন 12, কার্বন 13। এই জন্য আমি হইলে প্রশ্নে কি করতাম জানো, 12 মানে এখানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হচ্ছে 12 পারমাণবিক সংখ্যা। হ্যাঁ, তো আমি 12 পারমাণবিক সংখ্যা হিসাব করতাম, এই যে 1s2 2s2 2p6 3s2, এইটা দিতাম। তো দিলে কিছু মহান ব্যক্তি আছে যারা এটা দাগায় আসতো। কেন? কারণ ওর মাথায় থাকে কার্বন 12 কার্বন 12। তো কার্বন আসলে পারমাণবিক সংখ্যা কিন্তু 6, ভর হচ্ছে 12, পারমাণবিক সংখ্যা 6, ভর 12। হ্যাঁ, তো আমি হইলে অপশন এটা দিতাম, এটা দেয় নাই, তারা ভালো মানুষ। আচ্ছা, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35, প্রোটন আর নিউট্রনের সংখ্যা কত? খুবই কঠিন প্রশ্ন। তো ক্লোরিনের সংকেত এরকম, নিচে 17 উপরে 35। তো উপরে হয় ভর আর নিচে হয় প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা, আর ভর মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন, আর নিচেরটা প্রোটন। ফলে প্রোটন আর নিউট্রন থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন থাকে, ফলে 35 থেকে 17 বিয়োগ দিলে 18 থাকে। 35 থেকে 17 বিয়োগ দিলে 18 থাকে। এখানে নিউট্রন 18 এই একটা প্রশ্নেই আছে, নিউট্রন 18 এই একটা প্রশ্নেই আছে। আসো, কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটাল পরমাণুর ইলেকট্রন বিন্যস্ত হয় না? তো ইলেকট্রন বিন্যাসের জন্য 3টা নীতি আছে, তোমরা জানো, আউটবাউ নীতি, হুন্ডের নীতি আর পলির বর্জন নীতি। কি কি নীতি? আউটবাউ নীতি, হুন্ডের নীতি আর হচ্ছে পলির বর্জন নীতি। বুঝছো? আউটবাউ নীতি, হুন্ডের নীতি আর একটা হচ্ছে পলির বর্জন নীতি। আর একটা হচ্ছে ভ্যাসপার থিওরি, বানানটা ভুল করছে। এই ভ্যাসপার বানানটা হচ্ছে এরকম, ভিএসপিইআর, ভ্যাসপার। ভ্যাসপার থিওরি কি জানো? এগুলো তোমরা মোটামুটি আইডিয়া আছে আমি জানি। ভ্যাসপার থিওরিটা হচ্ছে, ধরো একটা বন্ধন যখন তৈরি হয়, বুঝছো, ধরো একটা বন্ধন যখন তৈরি হয়, দেখো না ইলেকট্রন শেয়ার করে, তো এগুলাকে বলে লোন পেয়ার, সরি ওই যে বন্ড পেয়ার, এটাকে বলে বন্ড পেয়ার। আবার লোন পেয়ার তো জানো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, তাই না? তাইলে এই যে বন্ড পেয়ার, লোন পেয়ার, এই যে ইলেকট্রন গুলো একসাথে জোড়ায় জোড়ায় থাকে, এই বন্ড পেয়ারে বা লোন পেয়ারে ইলেকট্রন গুলা দুইটাই নেগেটিভ চার্জ যুক্ত। এই ইলেকট্রনটাও নেগেটিভ চার্জ যুক্ত, এই ইলেকট্রনটাও নেগেটিভ চার্জ যুক্ত। তো নেগেটিভ চার্জ যুক্ত জিনিসটা একটা আরেকটাকে বিকর্ষণ করবে, তাই না? যেহেতু একটা আরেকটাকে বিকর্ষণ করে, যেহেতু বিকর্ষণ করে, ওই বিকর্ষণের উপর ভিত্তি করে হচ্ছে ভ্যাসপার থিওরিটা আসছে।
ওই বিকর্ষণের উপর ভিত্তি করে কি আসছে ভাইয়া? ভ্যাসপার থিওরি। আর আউবাউ নীতি কি? আউবাউ নীতি হচ্ছে, এটা তোমরা জানো যে একটা জার্মান শব্দ, এটার অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ ইলেকট্রন ফার্স্টে নিম্ন শক্তির স্তরে প্রবেশ করে, তারপর আস্তে 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 উচ্চ শক্তির অরবিটালে যাইতে থাকে। অর্থাৎ ইলেকট্রন এভাবে বিন্যস্ত হয়, 1s 2s 1s 2s 2p 3s 3p 4s, এভাবে ইলেকট্রন বিন্যস্ত হইতে থাকে। এভাবে ইলেকট্রন বিন্যস্ত হইতে থাকে। অর্থাৎ আউবাউ নীতি অনুযায়ী ইলেকট্রন কোন অরবিটালের পর কোন অরবিটাল যাবে, কোন অরবিটালের পরে কোন অরবিটালে যাবে, এটা বের করা যায়। কোন অরবিটালের পরে কোন অরবিটালে যাবে সেটা বের করা যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম হুন্ডের নীতি। হুন্ডের নীতি কি বলো? এটা হচ্ছে হোন্ডা চালায়, তুমি কক্সবাজার গেছো, তোমরা 3টা হোন্ডা নিয়ে 6 জন গেছো। তো হোটেলে যেয়ে দেখলা যে 5টা রুম আছে। কি বলছি? হোন্ডা চালাই গেছো কক্সবাজারে, কক্সবাজারে যাইয়া তুমি দেখলা যে 5টা রুম আছে। কয়টা রুম? 5টা রুম। হোন্ডা চালায় কক্সবাজার যে 5টা রুম দেখলা, কিন্তু 6 বন্ধু 3টা হোন্ডায় গেছো। কয়টা হোন্ডায়? 3টা হোন্ডায়। তো বন্ধু বান্ধবের মেইন টার্গেট কি থাকবে? না আমি আসলে মানে বন্ধু বান্ধব এই সবগুলা হচ্ছে ফাজিল পোলাপান, এরা প্রেম ট্রেম করে না, আমি সিঙ্গেল রুমে থাকবো, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার কথা বলতে হবে। হ্যাঁ, তো এই জন্য এরা কি করে, এই যে প্রথমেই তারা সিঙ্গেল রুমে ঢুকে গেছে সবাই, এখন একজন তো রয়ে গেছে, ওরা কি রুম থেকে বাইর করে দিবা? না, তারে তো একটা রুমে ঢুকাইতে হবে, তখন সে বাধ্য হয়ে শেয়ার করে। কিন্তু তাও দেখো, এ মাথা দিছে এদিকে, এ মাথা দিছে এদিকে, বুঝছো? অর্থাৎ স্পিন বিপরীতমুখী। অর্থাৎ হুন্ডের নীতি অনুযায়ী ইলেকট্রনগুলো ফার্স্টে মানে সিঙ্গেল সিঙ্গেল থাকতে চায়, পরবর্তীতে যখন দেখে যে আর জায়গা নাই তখন অন্যদের জায়গা দেওয়া হয়। হ্যাঁ, মানে ব্যাপারটা এমন যে ধরো এখানে 5টা ঘর আছে, 4 জন আসছে, তো 4 জন কখনো এরকম হবে না যে চলো আমরা একসাথে থাকি বন্ধু, এরকম না। 4 জন আগে 4টা রুম নিয়ে নিবে। যদি ধরো 5টা রুম 5টার বেশি আসে, তখন তারা একসাথে থাকবে, তখন তারা হচ্ছে একসাথে থাকবে। এরপরে পাউলির বর্জন নীতি। এটা ওই যে আমাদের 4টা কোয়ান্টাম নাম্বার আছে না, এন এল এম এস, এই যে 4টা কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4টা কোয়ান্টাম নাম্বারের যে মান হয়, তাই না? ধরো তুমি সোডিয়ামের 4টা কোয়ান্টাম সংখ্যা বের করো। হ্যাঁ, সোডিয়ামের ধরো 4টা কোয়ান্টাম সংখ্যা বের করলা, বের করা যায় কিন্তু। হ্যাঁ, 1s2 2s2, না আমি এত ডিটেইলসে না যাই, তোমরা এগুলো পারো। আচ্ছা, তাহলে এই যে 3s1, আচ্ছা, তো এই যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এখান থেকে আমরা 4টা কোয়ান্টাম নাম্বার বাইর করতে পারবো। আবার ধরো ম্যাগনেসিয়ামের 4টা কোয়ান্টাম নাম্বার বাইর করলা। তো মেইন কথা কি, ধরো সোডিয়ামের যে 4টা কোয়ান্টাম নাম্বার আর ম্যাগনেসিয়ামের 4টা কোয়ান্টাম নাম্বার, এটা মিলবে না। আমাদের টোটাল মৌল আছে 118টা, বুঝছো? 118টা মৌলের কোন মৌলের সাথে কোন মৌলের 4টাই মিলে যাবে না, মানে 4টা কোয়ান্টাম নাম্বারই 118টা মৌলের কোন মৌলের সাথে কোন মৌলের মিলে না। এটাকে বলে পাউলির বর্জন নীতি। এটাকে কি বলে ভাইয়া? পাউলির বর্জন নীতি। এটাকে বলা হয় পাউলির বর্জন নীতি। হুন্ডের নিয়মটা আমরা বুঝছি, ভ্যাসপার থিওরিটা বুঝছি, তাই না? আচ্ছা, এখন আসো, আচ্ছা কোন মৌলের বিভিন্ন উপকক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য, বলো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোন নীতি, মানে দেখো মেইন নীতি হচ্ছে 3টা, আউবাউ, হুন্ডের আর পলির বর্জন নীতি। প্লাঙ্কের নীতি নামের কোন নীতি এই ইলেকট্রন বিন্যাসে ব্যবহৃত হয় না ভাইয়া। প্লাঙ্ক কি করছে? ম্যাক্স প্লাঙ্ক, বলতো ম্যাক্স প্লাঙ্ক করছে কি? ম্যাক্স প্লাঙ্ক করছে কি সেটা একটু আমাকে বলতে পারো, কি করছে বলতো? আচ্ছা, এখন আমরা যেটা দেখব ম্যাক্স প্লাঙ্ক কি করছে সেটা একটু আমাকে জানাইতে পারো। ম্যাক্স প্লাঙ্ক তো আমাদের বন্ধু মানুষ, তাই না? ম্যাক্স প্লাঙ্ক হচ্ছে আমাদের বন্ধু মানুষ। এখন আসো, তড়িৎচুম্বকীয় বিকিরণ অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য নিচের কোনটির সবচাইতে বেশি? তো এখানে তোমাকে একটা ছোট্ট কবিতা মনে রাখতে হয়, সবচেয়ে বিখ্যাত কবিতা, আমার খুবই প্রিয় কবিতা। মাগুরার কেউ আসো এখানে? মাগুরার অতি সুন্দর দৃশ্য, আহা কি মনোরম দৃশ্য, অবচেতন মন রাঙায়। মাগুরার অতি সুন্দর দৃশ্য, অবচেতন মন রাঙায়। দেখো, মতে মহাজাগতিক, মহাজাগতিক, গতে গামা, রতে রঞ্জন, আমরা যেটাকে এক্স রে বলি,
আচ্ছা, অতি, অতি দিয়ে অতি বেগুনি, আলট্রা ভায়োলেট। সুন্দর দৃশ্য, দৃশ্য দিয়ে দৃশ্যমান, দৃশ্য দিয়ে আমরা মনে রাখবো কোনটা ভাইয়া? দৃশ্যমান। অবচেতন বলতে অবলোহিত, যেটাকে আমরা ইনফ্রারেড বলি, আইআর রশ্মি। মন দিয়ে হচ্ছে মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ। আর রাঙায় দিয়ে রেডিও ও টেলিভিশন, রেডিও ও টেলিভিশন। রেডিও আর টিভি কিন্তু বন্ধু। এখন এই যে মহাজাগতিকের পরে গামা, তারপর রঞ্জন, তারপর অতিবেগুনি, তারপর দৃশ্যমান, তারপর অবলোহিত, তারপর মাইক্রোওয়েভ, তারপর রেডিও টেলিভিশন, যত এদিকে আসবা তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে, আর তত শক্তি কমে। অর্থাৎ কোন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, অর্থাৎ যত এদিকে আসবা তত তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকে, আর যত এদিকে যাবা তত শক্তি কমতে থাকে। অর্থাৎ মহাজাগতিকের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, শক্তি সবচেয়ে বেশি। আর রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, শক্তি সবচেয়ে কম। রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, শক্তি সবচেয়ে কম। শক্তি হচ্ছে সবচেয়ে কম, বোঝা গেছে? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, শক্তি কম। হোপফুলি আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। বুঝতে পারছি না ভাইয়া, বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য বেশি এবং শক্তি হচ্ছে সবচেয়ে কম। তাহলে এর বাইরে আর কি আছে দেখি, আমরা একটু প্রশ্নটায় যাই। কি জিজ্ঞেস করতেছিল? আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য কোনটার সবচেয়ে বেশি ভাইয়া? দেখো তো এখানে সবচেয়ে বেশি রেডিও টেলিভিশন, তাহলে এখানে রেডিও টিভি তো আছে, এই যে রেডিও টিভি। মাগুরার অতি সুন্দর দৃশ্য কোনটা? তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। তো এখানে যেগুলো আমরা পড়ছি এখানে, এর মধ্যে কোনটা নাই এখানে? দেখো তো ভাইয়া, এখানে কোনটা তড়িৎচুম্বকীয় না? কই গেল? কোনটা আল্ট্রাসাউন্ড। ভাই আল্ট্রাসাউন্ড কি তড়িৎচুম্বকীয় তরঙ্গ? না ভাইয়া, আল্ট্রাসাউন্ড তড়িৎচুম্বকীয় তরঙ্গ না। তড়িৎচুম্বকীয় বর্ণালীতে নিচের কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এখন তাহলে আমাদের একটু তরঙ্গ দৈর্ঘ্য শিখতে হবে নাকি? কি এক বিপদে পড়লাম বলো তো। এখন তাইলে আমাদের ছোট্ট করে একটু তরঙ্গ দৈর্ঘ্য শেখা দরকার না? চলো আমরা একটু ছোট্ট করে তরঙ্গ দৈর্ঘ্যগুলো শিখে ফেলি। আচ্ছা, আমরা আগের থেকে শিখি না, ওখানে লিখছি আমরা। দেখো, মহাজাগতিকটা শেখার দরকার নাই, হ্যাঁ, এটা বাদ। তুমি গামা রঞ্জন শিখো ফার্স্টে। গামা রঞ্জনের তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিন্তু ন্যানোমিটারে শিখতেছি। গামাটা হচ্ছে 0.305 ন্যানোমিটার। দেখো, গামাটা 0.305 ন্যানোমিটার, আর রঞ্জনটা হচ্ছে 0.01 ন্যানোমিটার। এখন এটার কিন্তু একটা রেঞ্জ আছে, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই। গামাটা হচ্ছে 0.305 ন্যানোমিটার থেকে 0.101 ন্যানোমিটার, হ্যাঁ, মানে এই রেঞ্জ থেকে এই রেঞ্জ। আবার রঞ্জনটা এই রেঞ্জ থেকে অতিবেগুনি রেঞ্জ পর্যন্ত। ওকে, এখন আমরা একটু আল্ট্রাভায়োলেট আর দৃশ্যমানটা দেখতে চাই। এখন এই তিনটা একটু একসাথে শিখবো, আল্ট্রাভায়োলেট, দৃশ্যমান আর অবলোহিত। আল্ট্রাভায়োলেট হচ্ছে, একটু এটা মুছে দিই, জাস্ট এখানে মনে রাখো, এদিকে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যত এদিকে আসবা বেশি হবে, আর যত এদিকে আসবা শক্তি কমতে থাকবে। আচ্ছা, তাহলে অতিবেগুনি হচ্ছে 10 ন্যানোমিটার, দৃশ্যমান 380 ন্যানোমিটার, আর অবলোহিত 780। দেখছো, এটা 10, 380, 780। তাহলে এই সব কিন্তু ন্যানোমিটারে, 10, 380, 780। সর্বশেষ মাইক্রোওয়েভ আর রেডিও টেলিভিশনটা দেখবো। এখন দুইটাই কিন্তু 1 মিলিমিটার থেকে শুরু। মাইক্রোওয়েভ 1 মিলিমিটার থেকে, আর রেডিও টেলিভিশনও 1 মিলিমিটার থেকে। তাহলে এখন এইটার দুইটা রেঞ্জই শিখতে হবে। তাহলে মাইক্রোওয়েভটা হচ্ছে 1 মিটার পর্যন্ত, আর রেডিও টেলিভিশন হচ্ছে 10 কিলোমিটার পর্যন্ত। জাস্ট ইমাজিন রেডিও টেলিভিশনের তরঙ্গ দৈর্ঘ্যটা। তাহলে 0.305 ন্যানোমিটার, 0.01, মানে এই দুইটা হচ্ছে পয়েন্টে আসছে। অতিবেগুনি, দৃশ্যমান, অবলোহিত 10, 380, 780। এটা 1 মিলিমিটার থেকে 1 মিটার, এটা হচ্ছে 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার। 1 মিলিমিটার থেকে হচ্ছে 10 কিলোমিটার। কত কিলোমিটার ভাইয়া? 10 কিলোমিটার। তাহলে এখন মনে হয় অবলোহিত জিজ্ঞেস করছিল, আমরা কি জানি? 780 ন্যানোমিটার। 780 ন্যানোমিটার। এখন চলো আমরা একটু দেখি, আচ্ছা ওয়েট, এখানে 780 ন্যানোমিটার কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? এখন আমাকে বলো তো কোনটা। আচ্ছা, এইগুলো আমরা দেখছি, কোনটার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এটা আমরা জানি, এই যে রেডিও টিভি, রেডিও টিভি, রেডিও টিভি। ওকে, এটা হচ্ছে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্য। পারদের রেখা বর্ণালীতে কোন রংটা সুস্পষ্টভাবে পাওয়া যায়? তোমরা জানো যে রেখা বর্ণালী, অর্থাৎ আমরা এটা রাদারফোর্ডের মডেল, তারপর বোরের মডেল, এখানে আমরা বর্ণালী সৃষ্টির ব্যাপারটা দেখছি। এবং যে বর্ণালী তৈরি হয় সেটা কিন্তু একটু জানতে হবে যে কোথায় কিসের বর্ণালী তৈরি হয়, অর্থাৎ পারদের ক্ষেত্রে কি হচ্ছে,
কার ক্ষেত্রে কি হচ্ছে এই বর্ণালীর ব্যাপারটা আমাদের একটু কষ্ট করে হইলেও জানতে হবে। যেমন আমরা যদি একটু বলি যে সোডিয়ামে আসলে হলুদ বর্ণালী পাওয়া যায়। সোডিয়ামে কি হলুদ, সোডিয়ামে পাওয়া যায় হচ্ছে হলুদ বর্ণালী। হাইড্রোজেনে পাওয়া যায় আনিলা। তুমি তোমার বান্ধবীকে বললা যে হাই আনিলা, কি খবর, কেমন আছিস, প্রিপারেশন কেমন চলে, পরীক্ষায় নাম্বার কত আসতেছে, কোচিং এ কত পাইস, একটু আমারে বল। তাহলে আতে আসমানি, নিতে নীল, আর লাতে লাল, তাহলে হাই আনিলা। আর সকল মার্কারি, মার্কারি মানে কিন্তু পারদ, সকল দিয়ে শতে সবুজ, কতে কমলা, লতে লাল। তাহলে মার্কারিতে তিনটা কালার আছে, সবুজ কমলা লাল, এখানে মিলছে খালি কমলা। সবুজ কমলা লাল মিলছে কোনটা ভাইয়া, কমলা মিলছে, কমলা। তাহলে মিলছে হচ্ছে কমলা। আচ্ছা ঠিক আছে, মিলছে হচ্ছে কমলা। আচ্ছা কমলা মিলছে, এটা মিলছে। আমরা একটু এখানে চলে আসি। অবলোহিত রশ্মির ব্যবহার না কোনটা, অবলোহিত রশ্মির মানে ইনফ্রারেড রশ্মির ব্যবহার না কোনটা। এই যে অপটিক্যাল ফাইবার, এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, এই যে তুমি বাসায় ব্রডব্যান্ড ইউজ করো না, এই ব্রডব্যান্ডটা আসে হচ্ছে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে। এর বাইরে এই রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল মানে ধরো এই শাওমি মোবাইল বা কিছু চাইনিজ মোবাইলে আইআর রশ্মি মানে আইআর মানে সেন্সর থাকে, ইনফ্রারেড সেন্সর, যার কারণে এই মোবাইলটাই রিমোট হিসেবে ইউজ করা যায়। আগে যাইতো, আমি এখন জানি না যায় কিনা, ওই মোবাইলটাই হচ্ছে রিমোট হিসেবে ইউজ করা যায়। মানে আইআর রশ্মি যদি মানে আইআর সেন্সর কোথাও থাকলে ওইটা রিমোট হিসেবে কাজ করে। আচ্ছা এটা আর হচ্ছে তুমি দেখতেছো যে ফিজিওথেরাপি। তো তুমি এভাবে মনে রাখবা যে ভাইয়া রিমোট দিয়ে, এই যে এখন তো এই যে ফিজিওথেরাপিতে রিমোট টিমোট অনেক টেকনোলজি চলে আসছে, এই রিমোট দিয়ে চেপে চেপে মানুষের বডিতে এই মেশিন দিয়ে থেরাপি দেওয়া যায়, বুঝছো। তাইলে এই রিমোট দিয়ে ফিজিওথেরাপি দিবা, আর এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে, রিমোট চাপতে তো ইন্টারনেট লাগবে না, যদিও লাগে না আসলে। তো অপটিক্যাল ফাইবার, এখন অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ওয়াইফাই এর কানেকশন, কিন্তু ওয়াইফাই এর ব্যবহার যদি আসে, তোমাকে যদি বলে যে ভাইয়া ওয়াইফাই কোথায় লাগে, তাইলে কিন্তু হবে না। দুইটা জিনিস ছাড়া তোমার জীবন চলবে না। আমি যদি তোমাকে বলি যে বলতো তোমার থেকে আমি ওয়াইফাই কেড়ে নিব আর তোমার থেকে মোবাইল কেড়ে নিব, তাহলে তুমি কি বলবো আমাকে, যে ভাই আপনার আমার দরকার নেই, আপনি আপনার রাস্তা মাপেন, আপনার মতো টিচার আমার দরকার নেই। ঠিক আছে, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, তাহলে মাইক্রোওয়েভ রশ্মি হচ্ছে এই ওয়াইফাই আর মোবাইল। এর বাইরে মাইক্রো ওভেনের নাম তো জানো, মাইক্রো ওভেন ওই খাবার টাবার গরম করে, তাই না। তো এই মাইক্রো ওভেন, মাইক্রোওয়েভ রশ্মি ব্যবহার করা হয় মাইক্রো ওভেনে, এটা তো ঠিক আছে। সাথে ওয়াইফাই আর মোবাইল, এটা ওয়াইফ না কিন্তু ওয়াইফাই। হ্যাঁ, অনেকে আবার দেখে মানে এত ইমোশনের ঠেলায় এটা পড়বে হচ্ছে ওয়াইফ। তো ওয়াইফাই মোবাইল হচ্ছে মাইক্রোওয়েভ রশ্মি। হ্যাঁ, কিন্তু অপটিক্যাল ফাইবার বললে, এই অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ওয়াইফাই লাইন টানে, সেই অপটিক্যাল ফাইবার বললে কিন্তু আইআর রশ্মি। অপটিক্যাল ফাইবার বললে, এর বাইরে ইউভি রশ্মি বললেই জাল, জাল আসলে ইউভি, জাল টাকা, জাল পাসপোর্ট, জাল মানুষ, জাল, জাল আসলেই ইউভি রশ্মি। জাল পাইলেই কি দাগাবা, ইউভি রশ্মি, জাল পাইলেই দাগাবা ইউভি রশ্মি। আর এক্সরে, এক্সরে কোন কাজে ব্যবহার করা হয় তুমি জানো, এই যে এক্সরে হচ্ছে হাড়ের ছবি তুলতে। কি কাজে, হাড়ের ছবি তুলতে, মানে এক্সরে মাংসের ছবি তুলে না। ধরো তোমার একটা হাড় ভেঙে গেছে, এখন ও আসলে ওই যখন মারবা এক্সরে রশ্মি, ও মাংসের ছবি না তুলে হাড়ের ছবি তুলে নিয়ে আসে। তো এই জন্য মাংসের জন্য বাধাগ্রস্ত হয় না, তো এই জন্য চিকিৎসায় ব্যবহৃত হয়। এর বাইরে চোরাচালান প্রতিরোধে ব্যবহৃত হয়। চোরাচালান, যে তুমি একজন সোনা চোরা কারবারি, তুমি একজন সোনা চোরা কারবারি, তুমি কি করছো, ছোট ছোট সোনার ট্যাবলেট খেয়ে ফেলছো, খেয়ে ফেলে বিমানবন্দর থেকে পার হয়ে আসার চেষ্টা করতেছো। ওরা তো তোমার এক্সরে করছে, দেখে কি পেটের মধ্যে সোনার গুঁড়া গুঁড়া, তো সাথে সাথে তোমাকে ধরে নিয়ে গেছে, যে কোনো পার পাবা না। তাইলে তুমি জিজ্ঞেস করতে পারো ভাইয়া এই যে আমি সোনা খেয়ে আসছি, এই সোনা বাইর করবো কেমনে। তুমি মুখের ভিতর যেভাবে ঢুকাইছো, মুখের ভিতর ঢুকাইলে কিছু জিনিস পিছন দিয়ে বেরোয় না, সোনা ওইভাবে পিছন দিয়ে বেরোনোর সময় ওইভাবে বাইর করা হয়। তো এই চোরাচালান প্রতিরোধে আর চিকিৎসায় হচ্ছে এক্সরে, এক্সরে আর গামা রশ্মি, বুঝছো, এটা হচ্ছে ক্যান্সার, ক্যান্সার, বুঝছো, ক্যান্সার চিকিৎসায় গামা রশ্মি। আর খাদ্য শস্যে অণুজীব ধ্বংস করতে গামা রশ্মি, খাদ্য শস্যে অণুজীব ধ্বংস করতে। আচ্ছা এই যে টিভি সিগন্যালে কোন রশ্মি ব্যবহার করা হয় বলতো, বা রেডিও টেলিভিশন তরঙ্গ, রেডিও টেলিভিশন তরঙ্গ ব্যবহার করা হয় টিভি সিগন্যালে।
আচ্ছা, রেডিও টেলিভিশন আর একটা কাজে লাগে, কোন কাজে বলো তো? এমআরআই। একটু পরে আমরা এমআরআই পড়বো, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। একটু পরে আমরা এমআরআই পড়বো। এমআরআই তেও হচ্ছে রেডিও ওয়েভ লাগে, টিভি সিগন্যালেও রেডিও ওয়েভ লাগে। আর এর বাইরে উপরের তিনটা লাগে হচ্ছে ইনফ্রারেডে, আর ওয়াইফাই মোবাইল লাগে হচ্ছে মাইক্রোওয়েভে। জাল বললেই ইউভি, জাল বললেই ইউভি, জাল বললেই কি? ইউভি। জাল বললেই হচ্ছে ইউভি, জাল বললেই হচ্ছে ইউভি। আর এক্সরে হচ্ছে চিকিৎসা এবং চোরাচালান প্রতিরোধে। এক্সরে কোন কাজে ব্যবহৃত হয়? চিকিৎসা এবং চোরাচালান প্রতিরোধে। আর গামা রশ্মি হচ্ছে ক্যান্সার চিকিৎসা এবং খাদ্যশস্যে অণুজীব ধ্বংসে। গামা রশ্মি কোন কাজে লাগে? ক্যান্সার চিকিৎসা এবং খাদ্যশস্যে অণুজীব ধ্বংসে ব্যবহৃত হয় গামা রশ্মি। তাইলে বলো যে টোটাল ব্যাপারটা ক্লিয়ার কিনা, এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো, কারো কোনো আপত্তি? হ্যাঁ, তৃতীয় অধ্যায় পড়াবো তো, কেন পড়াবো না? ওকে, ইনফ্রারেড মানে আইআর। ও একটু আগে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পড়তেছিলাম না, তো আইআর তো পড়ছি 780 ন্যানোমিটার। এখন দেখো ভাইয়া, তোমার মজাটা কোথায় দেখো, 780, তো 780 শুধু এখানেই আছে, আর কোথাও তুমি 780 পাচ্ছ না, এই জন্য এটা অ্যান্সার। মানে পয়েন্ট ন্যানোমিটারকে মাইক্রোমিটারে কনভার্ট করলে 780 ন্যানোমিটার 0.78 মাইক্রোমিটারই হয়। 780 ন্যানোমিটার 0.78 মাইক্রোমিটারই হয়। কি বলছি? 780 ন্যানোমিটার 0.78 মাইক্রোমিটারই হয়। বোঝা গেছে ব্যাপারটা? কি আমরা বুঝতে পারছি বলেন একটু? ব্যাপারটা বোঝা গেছে কিনা আমাকে একটু বলেন। না, ওকে, ঠিক আছে। তাহলে এরপরে চলে আসো, আমরা যেটা দেখব সেটা হচ্ছে জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণ। এরপর আমরা কি দেখবো ভাইয়া? জাল টাকা এবং পাসপোর্ট শনাক্তকরণ। তো এখানে বেশ কিছু তথ্য আছে, একটা ম্যাথ দিছে, তো চলো আমরা একটু ম্যাথটা করার চেষ্টা করি। ভয় পাওয়ার কিছু নাই ভাই, এগুলো করা যায় ভাই, এগুলো করা যায়, বুঝছো? ভয় পেও না। দেখো 4 বলতে যে 486 মিলিমিটার, তাইলে এটার ফ্রিকোয়েন্সি কত? তো তরঙ্গ দৈর্ঘ্য বের করার উপায় হচ্ছে উপরে 3 × 10⁸। 3 × 10⁸ কি মিটার পার সেকেন্ড, তুমি তো জানো মিটার পার সেকেন্ড। তো এইটা যদি মিটারে হয় তাহলে এইটাকেও মিটারে নিতে হবে না? 486 কে মিটারে নিতে হবে কিনা বলো? হ্যাঁ, মিটারে নিতে হবে। তো 786 কে মিটারে নিলে হয় 10⁻⁹ মিটার, বুঝছো? তো এটা হইছে 3 × 10⁸। এখন ঘটনা হচ্ছে আমার তো এইটা দিয়ে এইটারে ভাগ দিতে হবে না? তো আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা, 3 × 10⁸ কে মানে ধরো 3 এর পরে 3টা শূন্য আনলাম, আই না? এখানে আমি 3টা শূন্য কমাই দিলাম, মানে 10⁵। অর্থাৎ 3 × 10⁸ কে লেখা যায় 3 এর পরে 3টা শূন্য এনে 10⁵ এভাবেও লেখা যায়, যায় না বলো? যায়। এখন তুমি ধরে নাও এটা 486 হচ্ছে 500, মানে বোঝার সুবিধার্থে 486 কে 500 ধরো। তো 500 দিয়ে 3000 কে ভাগ দিলে হয় 6, আর এই -9 উপরে গেলে প্লাস হয়ে যায়, ফলে এখানে আছে 5, আর এই -9 উপরে যে হইছে প্লাস, তাহলে 9 আর 5 14, 6 × 10⁻14 হবে, মানে এটা হচ্ছে +14 হবে। তাইলে এই যে যেহেতু আমরা একটু কম দিয়ে ভাগ দিছি, ফলে 6.1 এর মতো হইতে পারে, ফলে এটা আসলে आंसर আসবে এটা 6.1। কিন্তু ঝামেলা হচ্ছে এটা -14 এর জায়গায় মানে হবে হচ্ছে শুধু 14, কিন্তু -14 দিয়ে দিছে, এটা ভুলে দিছে, তো এই জন্য অ্যান্সারটা ব্ল্যাঙ্ক দেখাইছে। কিন্তু বিলিভ মি ভাইয়া, অ্যান্সার আসলে এইটাই তারা নিছে, অ্যান্সার এইটা নিছে, কারণ এরা একটু ভুল করছে এনে, কিন্তু অ্যান্সার এইটা নিছে। ফলে এই জন্য এই ধরনের ক্ষেত্রে অ্যান্সার, এই ধরনের ক্ষেত্রে হচ্ছে, এই ধরনের ক্ষেত্রে এরকম হয়। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা হোপফুলি বুঝতে পারছি, হোপফুলি এই জায়গাটা বুঝতে পারছি। হ্যাঁ, ওকে। এখন আসো কারেন্সি নোট সিকিউরিটির উপায় হিসেবে ফসফর কালি, অর্থাৎ আমার কাছে এখন টাকা পয়সা নাই, আমি আসলে গরিব মানুষ, দেখাই দিতে পারতাম যে টাকায় আসলে ফসফর কালি ইউজ হয়, এবং এই ফসফর কালি খুবই ইম্পর্টেন্ট, বুঝছো? এই টাকায় এই ফসফর কালি, ধরো এখানে একটা ফসফর কালি ইউজ করছে, এখন এই টাকায় ইউভি রশ্মি ব্যবহৃত হয়। হ্যাঁ, টাকায় ইউভি রশ্মি, ইউভি রশ্মি যখন পড়ে এখান থেকে একটা কালার পাওয়া যায়, ধরে নিচ্ছি আমি লাল কালার তুমি পাইলা। হ্যাঁ,
তো ধরো এই যে 500 টাকার নোট বা 1000 টাকার নোট, একটা নির্দিষ্ট কালার তুমি পাবা যখন ইউভি রশ্মি ওর উপর মারবা, কিন্তু নকল নোট হইলে ওই কালারটা পাওয়া যাবে না। ফলে ওই ইউভি রশ্মি, কিছু কলম পাওয়া যায়, কলম দিয়ে ইউভি রশ্মি বের হয়। তো ওইটা দিয়ে যখন মারবা, যখন দেখবে যে ঠিকঠাক কালার পাও নাই, তাহলে বুঝবো ওইটা নকল নোট। তাইলে কি ব্যবহৃত হয়? ফসফর। কি ব্যবহৃত হয় ভাইয়া? ফসফর। তো ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য তোমরা জানো। ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত আমাকে একটু কমেন্ট করে বলো তো, ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত? তবে ইউভি মানে কত তরঙ্গ দৈর্ঘ্য ইউভি রশ্মির ব্যবহৃত হয় সেটা হচ্ছে 230 থেকে 375 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ব্যবহৃত হয় 230 থেকে 375 ন্যানোমিটার। ব্যবহৃত হয় 230 থেকে 375 ন্যানোমিটার। কত ন্যানোমিটার? 230 থেকে 375 ন্যানোমিটার ব্যবহৃত হয়। হ্যাঁ, কিন্তু ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত আমাকে একটু কমেন্ট করে বলো, একটু আগে আমরা পড়াইছি। চলে আসো আমরা নেক্সট কোশ্চেনে যাব। আচ্ছা, এইটা ঠিক আছে, এইটার আনসার ঠিক আছে, এটা কিন্তু একটা রিপিট প্রশ্ন। আসলে দেখছো মেডিকেলে প্রশ্ন রিপিট হয় কি না, তোমরা কি প্রমাণ পাইছো? বলো প্রমাণ পাইছো কিনা। ওকে, এখন আসো নিচের কোন প্রযুক্তিটি জাল নোট শনাক্তকরণে ব্যবহৃত হয়? জাল, আমি বলছিলাম ইউভি মানে জাল, ইউভি মানে জাল। আমি বলছিলাম কিনা এটা বলো, ইউভি মানে জাল, ইউভি মানে জাল, ইউভি মানে জাল। আসো, আইআর রশ্মি ব্যবহার। তো আইআর রশ্মি কয়েক রকম আছে, আইআর রশ্মি হচ্ছে কয়েক রকম আছে। আচ্ছা, ফসফর নিয়ে আরেকটু বলি, যে এই যে ফসফর কালির নাম দেখলা না, এই ফসফর কালি তৈরি করতে কি কি লাগে জানো? 3টা আয়ন লাগে। তোমরা এই যে নীল আঁশ পড়ছো, নীল আঁশ, এই যে নীল আঁশ, নিতে নীল, লাতে লাল আর সতে সবুজ। তো ইউরোপিয়াম 2টা আয়ন আছে, ইউরোপিয়াম 2+ আর ইউরোপিয়াম 3+, আর এইটা হচ্ছে টার্বিয়াম 3+। দেখো ইউরোপিয়াম 2+ থেকে যায় নীল কালার, মানে নীল কালার বের হয়, ইউরোপিয়াম 3+ থেকে লাল কালার, আর টার্বিয়াম 3+ থেকে সবুজ কালার। এই জন্য সংক্ষেপে নীল আঁশ, নীল লাল সবুজ, ইউরোপিয়াম 2, 3 আর টার্বিয়াম 3+। এই আয়নগুলা লাগে ফসফর তৈরিতে। এই আয়নগুলা লাগে কি তৈরিতে ভাইয়া? ফসফর তৈরিতে লাগে হচ্ছে এই আয়নগুলা। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে ইউভি রশ্মি কত ভাইয়া? 10 থেকে 380 ন্যানোমিটার। ইউভি রশ্মি হচ্ছে 10 থেকে 380 ন্যানোমিটার, 10 থেকে 380 ন্যানোমিটার। এখন আসো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। রশ্মি কিন্তু এরকম, নিয়ার আইআর এন আইআর বলে, হ্যাঁ, মিডিল আইআর এম আইআর বলে, ফার আইআর এফ আইআর বলে। ঠিক আছে, তাহলে নিয়ার আইআর আর ফার আইআর এই দুইটাই ব্যবহৃত হয় চিকিৎসায়, চিকিৎসা। ফার আইআর কোন কাজে ভাইয়া? চিকিৎসা। মিডিল আইআর কি? জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে। তাহলে মিডিল আইআরটা হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে ব্যবহৃত হয়। তাহলে চিকিৎসা, জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ, এইটাও হচ্ছে চিকিৎসা। তাইলে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয় ভাইয়া? মিডিল আইআর, মিডিল আইআর। এটা কি ভাইয়া? মিডিল আইআর, মনে থাকবে। ওকে, তাহলে আসো ফার আইআর কোন কাজে ব্যবহৃত হয়। এখন আমরা চিকিৎসার ক্ষেত্রে কি সেইটা একটু দেখবো। শোনো, নিয়ার আইআর যত ব্যবহার আছে দেখবা যে মস্তিষ্ক শব্দটা আছে, যে মাথার খুলির কর্মপদ্ধতি, এরপর হচ্ছে ডিফিউজ অপটিক্যাল টমোগ্রাফি ডট পদ্ধতি, হ্যাঁ, শিশুর মস্তিষ্কের ক্ষত, মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিনে কতটুকু অক্সিজেন আছে। তাইলে এই যে মস্তিষ্ক থাকলে নিয়ার আইআর। আর ফার আইআর কোন কাজে ব্যবহৃত হয় জানো? ফার আইআর হচ্ছে একটু উষ্ণতা দেয়, হয় না, যে একটু আরাম দেয় আমাদের কোষগুলাকে, আমাদের সেলগুলাকে, রক্তকণিকাগুলাকে, আমাদের টিস্যুগুলাকে একটু উদ্দীপ্ত করে, হয় না, যে মোটিভেশন দেয়। তো সবাই একটু মোটিভেটেড হয়। ঠিক আছে, ফলে একটা উষ্ণতা, স্নায়বিক যে মানে একটা কি বলা যায়, সবলতা, এই ব্যাপারগুলো আসে। হ্যাঁ, তো এখানে আসলে এভাবে যে ধরো হয় না যে ফার আইআরের ব্যবহার এরকম, যে ব্যথা বেদনা, এই যে ব্যথা বেদনা, হ্যাঁ, ব্যথা বেদনা, এরপর হচ্ছে এই যে স্নায়ু গঠন, এই সব কিছুতে হচ্ছে ফার আইআরটা ব্যবহৃত হয়। বললাম না যে একটু উষ্ণতা দেয়, ধরো এই ফার আইআরটা প্রয়োগ করলে একটু ভালো লাগা কাজ করে, একটা গুড ফিল আসে। ওকে, তাহলে এই যে আরামদায়ক উষ্ণতা দেয়। আর বললাম যে এই ফার আইআর প্রয়োগ করলে আমাদের শ্বেত রক্তকণিকাগুলো একটু মোটিভেটেড হয়, ফলে শ্বেত রক্তকণিকা কি করে? রোগ প্রতিরোধ করে, ফলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ে। কি বাড়ে?
রোগ প্রতিরোধ শক্তি বাড়ে। ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে ফার আয়ারের। আর নিয়ার আয়ার মানে মস্তিষ্ক। মিডিল আয়ার জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ। আর ফার আয়ারটা হচ্ছে ব্যথা বেদনা, স্নায়ু গঠন, আরামদায়ক, উষ্ণতা, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি। কারণ ও হচ্ছে শ্বেত রক্তকণিকার উপর কাজ করে, আমাদের হোয়াইট ব্লাড সেল ডাব্লিউবিসি। এই জন্য হচ্ছে রোগ প্রতিরোধ শক্তিটা বাড়ে। তাহলে আমরা দেখলাম ফার আয়ার কোন কাজে, এই যে ব্যথা বেদনা, এই যে ব্যথা বেদনা, ব্যথা বেদনা হচ্ছে ফার আয়ার। আবারও বলি, কোনটা ফার আয়ার? ব্যথা বেদনা, ব্যথা বেদনা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। ওই ব্যাপে ক্লাস হয়? ওই ব্যাপে তো ক্লাস হচ্ছে, হচ্ছে না? একটু বলো তো ওই ব্যাপে ক্লাস হচ্ছে কিনা। ওই ব্যাপ মানে হচ্ছে, ওই ব্যাপ বলতে আমরা ওই ব্যাপ থেকে অ্যাকচুয়ালি এটা ইউটিউবে রিডিরেক্ট হয়, যেহেতু পাবলিক গ্রুপের ক্লাস, ফলে পাবলিকেই পাওয়া যাচ্ছে। তবে যখন পেইডে যাবে তখন কিন্তু এটা হচ্ছে মানে পাবলিক স্টুডেন্টরা করতে পারবে না। আচ্ছা, নিচের কোনটা মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে ব্যবহৃত হয় বলো? মস্তিষ্কের টিউমার, এমআরআই। এমআরআইটা হচ্ছে কি কি ওয়েভ লাগে এখানে? রেডিও ওয়েভ। এমআরআই এর ক্ষেত্রে কি ওয়েভ লাগে? রেডিও ওয়েভ। আর এমআরআই এর ক্ষেত্রে একটা পরমাণু লাগে, কি পরমাণু ভাইয়া? এনএমআর পরমাণু। এমআরআই মানে হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। আর এনএমআর মানে কি? এনএমআর মানে হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স, যেমন এই যে হাইড্রোজেন হচ্ছে একটা এনএমআর পরমাণু, হাইড্রোজেন হচ্ছে একটা এনএমআর পরমাণু। আচ্ছা, তাহলে এমআরআই ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এনএমআর হচ্ছে নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। আর এমআরআই তে লাগে হচ্ছে রেডিও ওয়েভ। এমআরআই তে কোন ওয়েভ লাগে? আবারও বলি ভাইয়া, এমআরআই তে কোন ওয়েভ লাগে? রেডিও ওয়েভ। তো এমআরআই লাগে কি কি কাজে লাগে? মস্তিষ্কের টিউমার, মেরু মজ্জার টিউমার, মস্তিষ্কের টিউমার, মেরু মজ্জার টিউমার। তাহলে কিসের কিসের ভাইয়া? মস্তিষ্ক মেরুমজ্জার টিউমার, মস্তিষ্ক মেরুমজ্জার টিউমার নাম্বার 1, মস্তিষ্ক মেরুমজ্জার টিউমার। এর বাইরে আরেকটা আছে টর্ন লিগামেন্ট। কি লিগামেন্ট? টর্ন লিগামেন্ট। তাহলে মস্তিষ্ক মেরুমজ্জার টিউমার আর একটা টর্ন লিগামেন্ট। মস্তিষ্ক মেরুমজ্জার টিউমার টর্ন লিগামেন্টে, অর্থাৎ আমাদের যে হাঁটুর জয়েন্টে যে লিগামেন্ট আছে, ওই লিগামেন্টগুলো যখন ছিঁড়ে যায় তখন হচ্ছে এমআরআই করতে হয় যে কি অবস্থা। তাহলে টর্ন লিগামেন্ট আর মস্তিষ্ক মেরুমজ্জার টিউমার। রেডিও ওয়েভ ইউজ করা হয়। এমআরআই তে যে পরমাণু লাগে তার নাম হচ্ছে এনএমআর পরমাণু, বিজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন বিশিষ্ট এনএমআর পরমাণু। বিজোড় সংখ্যক প্রোটন বা, আচ্ছা রুটিন দেওয়া আছে, রুটিনে যখন আছে তখন তোমরা একটু কষ্ট করে রুটিনটা দেখো। রুটিনে সব লেখা আছে যে এরপরের যে পার্ট, সেই পার্টের ক্লাস কখন হবে। ঠিক আছে, সব লেখা আছে। ওকে, ঠিক আছে। এমআরআই এর অর্থ কি? এমআরআই মানে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। কি নাম ভাইয়া? ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। এখন শিখা পরীক্ষা ভাইয়া, কঠিন এক জায়গায় চলে আসছি, কঠিন এক জায়গায়। শিখা পরীক্ষা পারা দরকার না বলতো? শিখা পরীক্ষা পারা দরকার। আমরা একটু দেখি, দেখো মানে শিখা পরীক্ষাগুলা মানে খালি চোখে এক বর্ণ পাওয়া যায়, আর কোবাল্ট ব্লু গ্লাস আছে, সেই কোবাল্ট ব্লু গ্লাসে আর একটা কালার পাওয়া যায়। হ্যাঁ, খালি চোখে একটা বর্ণ পাওয়া যায়, কোবাল্ট ব্লু গ্লাসে আর একটা বর্ণ পাওয়া যায়। তো সোডিয়ামের ক্ষেত্রে চলো আমরা একটু দেখি। সোডিয়াম হচ্ছে সোনালী হলুদ, সোনালী হলুদ। সতে সোডিয়াম, সতে সোনালী। আর সোডিয়াম কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ দেয় না। তাহলে দেখো, শিখা পরীক্ষায় কোবাল্ট ব্লু গ্লাস কোন আলো সম্পূর্ণ শোষণ করে ভাইয়া? সোনালী হলুদ আলো, এটা সম্পূর্ণ শোষণ করে কোবাল্ট ব্লু গ্লাস। এই জন্য কোবাল্ট ব্লু গ্লাসে সোডিয়াম কোনো বর্ণ দেয় না। কেন দেয় না? কারণ সোডিয়ামের যে সোনালী হলুদ কালার, এইটা কোবাল্ট ব্লু গ্লাস পুরোটা শুষে নেয়। এই জন্য কোবাল্ট ব্লু গ্লাসে কোনো বর্ণ দেয় না। পটাশিয়াম হচ্ছে খালি চোখে কালার দেয় বেগুনি, আর কোবাল্ট ব্লু গ্লাসে কালার দেয় হচ্ছে গোলাপি। তাহলে খালি চোখে কালার দেয় বেগুনি, আর কোবাল্ট ব্লু গ্লাসে কালার দেয় হচ্ছে বেগুনি। আর ক্যালসিয়াম হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার কালার। বাংলাদেশের জাতীয় পতাকার কালার কি? লাল সবুজ। খালি চোখে লাল, কোবাল্ট ব্লু গ্লাসে সবুজ। খালি চোখে লাল, কোবাল্ট ব্লু গ্লাসে হচ্ছে সবুজ। কি বললাম ভাইয়া? ক্যালসিয়াম হচ্ছে লাল সবুজ, লাল সবুজ। ক্যালসিয়াম হচ্ছে কি ভাইয়া? লাল সবুজ, লাল সবুজ। কিন্তু কপারটা হচ্ছে ইন্টারেস্টিং, খালি চোখে নীলাভ সবুজ, কিন্তু কোবাল্ট ব্লু গ্লাসে কোনো কালার দেয় না। কারণ
এই কালারটা কোবাল্ট ব্লু গ্লাসে কোনো কালার দেয় না। তাহলে কপার হচ্ছে নীলাভ সবুজ। কপার কি বলছি ভাইয়া? নীলাভ সবুজ। এর বাইরে আসো, আর একটা মজার জিনিস বলি, বেরিয়ামটা হচ্ছে আপেল গ্রিন কালার, খালি চোখে দেয় হচ্ছে আপেল গ্রিন কালার। কিন্তু 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 বেরিলিয়াম বা ম্যাগনেসিয়াম মানে শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। তাহলে এইটা হচ্ছে প্যাচটা লাগে। খেয়াল করো, বেরিলিয়াম আর বেরিয়াম কিন্তু এক জিনিস না। আচ্ছা, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, বেরিয়াম দেয় আপেল গ্রিন। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় বর্ণ দেয় না। আর বেরিয়াম দেয় হচ্ছে আপেল গ্রিন। বেরিয়াম কি কালার দেয় ভাইয়া? আপেল গ্রিন কালার দেয়। বেরিয়াম হচ্ছে আপেল গ্রিন কালার দেয়। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? বলেন ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা প্লিজ স্যার বলেন। তাহলে বেরিয়াম দেয় হচ্ছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বর্ণ দেয় না, বেরিয়াম দেয় আপেল গ্রিন, কপার নীলাভ সবুজ, ক্যালসিয়াম লাল সবুজ। তাহলে এই জায়গাটা মোটামুটি খেয়াল রাখলে ইনশাআল্লাহ প্রশ্নগুলো পারবা। আসো শিক্ষা পরীক্ষায় বেগুনি, বেগুনি কে দেয়? পটাশিয়াম। পটাশিয়াম দেয় বেগুনি। ধরো বেগুনি শাড়ি পরে একটা মেয়ে যাচ্ছে, তোমার মনে হইলো যে কে পটায় আমার একে বউ বানাইতে হবে, বুঝছো? ধরো বেগুনি শাড়ি আর হচ্ছে গোলাপি কালারের কি কি দেওয়া যায়, গোলাপি কালারের চুল, গোলাপি কালারের চুল আর বেগুনি শাড়ি, তোমার মনে হইলো একে আমার পটাইতেই হবে। তাহলে এটা হচ্ছে পটাশিয়াম। আর ক্যালসিয়াম হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা, কপার হচ্ছে নীলাভ সবুজ। হ্যাঁ, বেরিয়াম আপেল গ্রিন আর বেরিলিয়াম ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষায় কোনো বর্ণ দেয় না। ওকে, আচ্ছা নিচের কোনটি শিখা পরীক্ষায় বেগুনি? তাইলে পটাশিয়াম আমরা দেখলাম। আসো নিচের কোনটা ফ্লেম টেস্টে মানে শিখা পরীক্ষায় গোল্ডেন ইয়েলো সোনালী হলুদ? সোনালী হলুদ কে? সোহা, সোডিয়াম, সোডিয়াম সোনালী, সোডিয়াম সোনালী। নিচের কোন আয়নটি শিখা পরীক্ষায় নীলাভ সবুজ? মাত্র দেখে আসছি, এই যে নীলাভ সবুজ কপার। নীলাভ সবুজ কে? এই যে কপার, দেখছো? নীলাভ সবুজ হচ্ছে কপার। কোবাল্ট কাচের ভিতর দিয়ে ক্যালসিয়াম শিখা, ক্যালসিয়াম কই বলছি বাংলাদেশের জাতীয় পতাকা, লাল সবুজ। লাল হচ্ছে খালি চোখে, সবুজটা হচ্ছে, সবুজটা হচ্ছে, সবুজটা হচ্ছে তোমার এটা কিন্তু হালকা সবুজ হবে, হ্যাঁ ক্যালসিয়াম। সবুজটা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাসে, সবুজটা হচ্ছে কোবাল্ট ব্লু গ্লাস। সবুজটা কি বলছি? কোবাল্ট ব্লু গ্লাস। এ পিডিএফ পাবা, পাবা পিডিএফ তো দিছি, টেলিগ্রামে পিডিএফ দিছি তো। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে দুই একটা ম্যাথ দেখি নাকি। আচ্ছা, তাহলে এখানে বলছে 50 ml দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। কতটুকু দ্রবণে ভাইয়া? 50 ml দ্রবণে হচ্ছে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে। তো এর দ্রাব্যতা, দ্রাব্যতা কেমনে বাইর করে জানো? দ্রাব্যতা বাইর করার সূত্র হচ্ছে এটা, মানে এই এই যে দ্রবটা, এইটা উপরে দেয় 5 গ্রাম ধরো, আর নিচে হচ্ছে আয়তনটা দেয় ধরো 50 ml। হ্যাঁ, কিন্তু কাহিনী হচ্ছে দ্রাব্যটার যে একক সেটা কি বলতো? গ্রাম পার লিটার। দ্রাব্যতার একক কিন্তু গ্রাম পার লিটার। তো আমার যেহেতু দ্রাব্যতার গ্রাম পার লিটার, এটাকে লিটারে নিতে হবে। তো 50 ml কে যদি লিটারে নিতে চাও তাহলে 50 × 10³ লিটার এভাবে লেখা যায়, যায় না? যায়। 50 × 10³ লিটার এভাবে লেখা যায়। ওকে, এভাবে আমি লিখলাম। আচ্ছা না না, 3 লিটার তো না, -3 লিটার। ওকে, তাহলে যেহেতু খেয়াল করো এটা কিভাবে বোঝা যায়, মিলিলিটার ছিল মিটারে, এই লিটারটা বড়, তাইলে এই এককটা হয়ে যাবে ছোট, এই এককটা হয়ে যাবে ছোট। এখন দেখো এই -3 কে কিন্তু উপরে এইভাবে লেখা যায়, ধরো 5 নিচে 50, আর এই -3 কে উপরে নিলে কিন্তু 10³ হবে, তাই না বলো? 10³ মানে কি? 1000। এই তাহলে উপরে হচ্ছে 5 × 1000, নিচে 50। তো এই 0 0 কেটে গেল, 5 দিয়ে 100 কে ভাগ দিলে হয় 20, তাহলে 5 20 100, 100 গ্রাম পার লিটার। এটা হবে 100 গ্রাম পার লিটার। এখন কেসিএল এর দ্রাব্যতা যেটা সেটা 37 গ্রাম। দেখো 37 গ্রাম কিন্তু 100 গ্রাম পানিতে, তো 85 গ্রামের জন্য এটা কত হবে? এটা আসলে ঐকিক নিয়মে করা যায়। আসলে দেখো মানে ব্যাপারটা এরকম যে 37.2 গ্রাম 100 গ্রামের জন্য, তাহলে 1 গ্রামের জন্য হচ্ছে তোমার 100 ভাগ 37, আর এটা 85, ফলে এখানে উপরে 85 আসবে। তাহলে 85 × 100 ভাগ 37 অ্যান্সারটা কি আসে? তো এখানে আসলে একটু বলি,
যে এইটা এই নাম্বারগুলা খুব ক্লোজ, এত ক্লোজ যে এটা ক্যালকুলেটর ছাড়া অ্যাকুরেটলি করা একটু কঠিন। কিন্তু এই প্রশ্নটা কেন দিছে? কারণ অনুশীলনী থেকে তুলে দিছে। অনুশীলনীতে কোন প্রশ্নগুলা বোর্ডে আসা কোশ্চেন, বাচ্চারা কি করে এগুলা হচ্ছে তারা ক্যালকুলেটর দিয়ে বাইট টাইট করে। আর স্যাররা কি করছে, আশা করি এবছর আমরা আশা করতেছি যে এরকম প্রশ্ন আসবে না, কারণ ডিজিটগুলো এত ক্লোজ যে এটা আসলে এইভাবে বের করাটা খুবই খুবই টাফ, তুমি ক্যালকুলেটর ছাড়া করাটা খুবই কঠিন। হ্যাঁ, কিন্তু অনুশীলনী থেকে তুলে দেওয়া প্রশ্ন তো কি আর করা যাবে বলো। আচ্ছা, তো এখানে দেখো লবণের দ্রাব্যতা হচ্ছে 5 গ্রাম 1 লিটারে, মানে 1 লিটারে 5 গ্রাম, তাহলে 400 ml কত গ্রাম? এটা খুব সিম্পল, যে 1 লিটার মানে 1000 ml 5 গ্রাম, বুঝছো? 1 লিটার মানে তো 1000 ml, তাহলে 1 ml কত গ্রাম? 5 ভাগ 1000। আর 400 ml কত গ্রাম? তাহলে উপরে 400, তাহলে 0 0 কেটে গেছে, নিচে 10, উপরে 4 5 20 আর নিচে 10, তাহলে আমার অ্যান্সারটা আসতেছে 2। আমার অ্যান্সারটা কত আসতেছে ভাইয়া? 2 আসতেছে অ্যান্সার, অ্যান্সারটা আসতেছে ভাইয়া 2। ওকে, নিচের কোন সেটটাতে সম-আয়ন প্রভাব আছে? তো সম-আয়ন হইতে গেলে কয়েকটা শর্ত আছে। সম-আয়ন হওয়ার কয়েকটা শর্ত আছে, একটা হচ্ছে আয়নিক যৌগ হইতে হবে, একটা হচ্ছে ভাইয়া আয়নিক যৌগ হইতে হবে, 2 নাম্বার হচ্ছে একই আয়ন, একটা কমন আয়ন থাকতে হবে, আর 3 নাম্বার কথা দেখো এখানে 2টা করে যৌগ না, দেখছো 2টা করে জোড়া, এর মধ্যে একটা শক্তিশালী একটা দুর্বল হইতে হবে, একটা সবল আর একটা দুর্বল হইতে হবে। কি বললাম? আয়নিক যৌগ হইতে হবে, একই আয়ন থাকতে হবে। এখন আমরা ফার্স্টে দেখবো যে আয়নিক যৌগ কিনা। ভাই এটা কি আয়নিক যৌগ? মিথাইল ক্লোরাইড, এই যে মিথেন, CH3 এগুলা থাকলে এর আয়নিক যৌগ না রে বাপ, তাহলে এটা আয়নিক যৌগ না, এটা বাদ। এটা আয়নিক যৌগ না, এটা বাদ। এই যে মিথেন আছে, এটা আয়নিক যৌগ না। তাহলে প্রথম শর্তেই তুমি বাইর করে ফেলছো যে এই তিনজন আয়নিক যৌগ না, ফলে এই তিনজনের সমান প্রভাব নাই, তাহলে আমার পড়ে আছে এ। তাহলে এই যে H2S HCl এখানে সমান প্রভাব আছে। কি বলছি বলতো? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে সমান প্রভাব আছে কিনা? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এখানে সমান প্রভাব আছে কিনা? আবার বলি, প্রশ্নটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই জায়গায় সমান প্রভাব আছে কিনা। সিক্রেট সাজেশন বুক আজকে পাঠানো হয়েছে, কালকে অনেকেই পাবে, সবাই পাবে না, কালকে বড় একটা অংশ পাবে। কালকে 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 আমাদের ধারণা যে 800 স্টুডেন্টের মতো সিক্রেট সাজেশন কালকে পাবে হাতে। এখানে আছে আছে কেন আছে আমি তোমাকে একটু বলি না, অফিস থেকে নেওয়া যাবে না রে, অফিস থেকে নেওয়া যাবে না, কারণ আমাদের অফিস আমরা শিফট করছি, আপাতত ফার্মগেটে আমাদের অফিস নাই, আমরা অফিস হচ্ছে ঢাকা মেডিকেলের এখানে শিফট করছি, যার কারণে অফিস থেকে এখন নেওয়ার সুযোগ নাই। আচ্ছা, এখানে আছে আসলে কেন বলি, এইটা শক্তিশালী, বুঝছো? প্রথম কথা, অ্যামোনিয়াম দেখে অনেকে ভাবে কি যে এইটা হচ্ছে তোমার আয়নিক যৌগ না, এটা মনে হয় মানে অ্যামোনিয়াম দেখে মনে হয় যে জৈব যৌগ স্টাইল একটা ব্যাপার আছে, না, এই দুইটা আয়নিক যৌগ, দুইটাতেই অ্যামোনিয়াম আয়ন আছে, এবং এখানে এইটা শক্তিশালী আর এইটা একটু দুর্বল। হ্যাঁ, এটা হচ্ছে শক্তিশালী, কিন্তু মানে তুমি এই অ্যামোনিয়াম দেখেই ভাবো দুর্বল না, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা দুর্বল, কিন্তু অ্যামোনিয়াম ক্লোরাইডটা কিন্তু শক্তিশালী। নিচের কোনটা পানিতে সহজে দ্রবীভূত হয়? ভাই এই ব্যাপারটা খুব সিম্পল, দেখো আয়োডিন, আয়োডিন আই দুইটা, এদের ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0, নাইট্রোজেন N2 ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য 0, কার্বন, এখানে তো কার্বন পরমাণু। আচ্ছা, কিন্তু অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো NH3, নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি 3, হাইড্রোজেনের হচ্ছে 2.1, বিয়োগ করলে হয় 0.9, এদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 0.9। মনে রাখবা যে 0.5 থেকে 1.9 এর মধ্যে হইলে তারা হচ্ছে পোলার হয়, 0.5 থেকে 1.9 এর মধ্যে তারা পোলার হয়, আর পোলার যারা তারা পানিতে দ্রবণীয়। তাহলে এখানে অ্যামোনিয়াটা পোলার, তাই অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়, অ্যামোনিয়াটা পোলার তাই অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়, অ্যামোনিয়া পোলার তাই অ্যামোনিয়া পানিতে দ্রবণীয়। কালকে ক্লাস শুরুর আগে তোমাদের অ্যাপ্রুভ করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, টেনশন করো না, কালকে ক্লাস শুরুর আগে সবাই অ্যাপ্রুভ হয়ে যাবা। আচ্ছা, এরপরে আসো কোন যৌগটি পানিতে দ্রবণীয়। কোন যৌগটা পানিতে দ্রবণীয়? ভাইয়া এইখানে আসলে একটা প্যাচ আছে, এবং এই জায়গাটা না মানে সত্যি কথা বলতে তোমাদের অনেক কঠিন লাগে, চলো আমি একটু সহজ করে দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, মানে আমি একটু একটা চার্টের মতো দেখাবো বা কিছু জিনিস দেখাই দিব, এগুলো একটু খেয়াল রাখবা
তাইলে আশা করি যে খুব একটা সমস্যা হবে না, আমরা পারবো। হ্যাঁ, আশা করি আমরা পারবো, আশা করতেছি। যদিও কিছু আসলে রয়ে যায়, কিছু স্টিল থাকবে, তাও আমরা দেখি পারা যায় কিনা। তো দেখো, নাইট্রেট, তোমরা যদি নাইট্রেট পড়ো, এই নাইট্রেট হচ্ছে, নাইট্রেট পাইলেই পানিতে দ্রবণীয়। নাইট্রেট, সব নাইট্রেট পানিতে দ্রবণীয়, সব নাইট্রেট দ্রবণীয়। কি বলছি ভাইয়া, এখানে খেয়াল রাখবা যে সব নাইট্রেট দ্রবণীয়, সব নাইট্রেট দ্রবণীয়। এর বাইরে আমরা যদি সালফেটের আলোচনায় আসি, সালফেট তো তিনটা সালফেট, বেরিয়াম, লেড, স্ট্রনশিয়াম। সালফেট, বেরিয়াম, লেড, স্ট্রনশিয়াম বাদে বাকি সব সালফেট, বাকি যত মৌল ধাতু আছে তার যে সালফেট, বাকি সালফেট দ্রবণীয়। এখন আসো, এটা হচ্ছে হাইড্রোজেন সালফেট, যেটা HSO4- এইটা। তো এই সব হাইড্রোজেন সালফেট এটা অতিমাত্রায় দ্রবণীয় পানিতে, অতি মাত্রায় দ্রবণীয়। সব হাইড্রোজেন সালফেট হচ্ছে পানিতে অতি মাত্রায় দ্রবণীয়। তাহলে খেয়াল করো, সব নাইট্রেট দ্রবণীয়, বেরিয়াম, লেড, স্ট্রনশিয়াম বাদে বাকি সব সালফেট দ্রবণীয়, বাকি সব সালফেট পানিতে দ্রবণীয়। হাইড্রোজেন সালফেট গুলা পানিতে দ্রবণীয়, হাইড্রোজেন সালফাইড গুলা হচ্ছে পানিতে দ্রবণীয়। এর বাইরে হচ্ছে হ্যালাইড গুলা, হ্যালাইড অর্থাৎ ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, এই যে হ্যালাইড গুলা, হ্যালাইড গুলার ক্ষেত্রে তুমি খেয়াল করবা যে, আমি তার আগে একটু একটা জিনিস একটু ক্লিয়ার করি, যে সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড এবং সিলভার আয়োডাইড এই জায়গাটায় আসতেছি। তার আগে একটু খেয়াল করো, সব হ্যালাইড, কি বলছি, সব হ্যালাইড হচ্ছে পানিতে দ্রবণীয়, সব হ্যালাইড পানিতে দ্রবণীয়, সব হ্যালাইড পানিতে দ্রবণীয়। কিছু ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে, যেমন একটা হচ্ছে সিলভার হ্যালাইড, তবে এর মধ্যে আবার একটা পানিতে দ্রবণীয়, সেটা হচ্ছে সিলভার ফ্লোরাইড। মানে ব্যাপারটা বুঝো, এটা কিন্তু ব্যতিক্রমের মধ্যে ব্যতিক্রম। মানে সিলভার হ্যালাইড বাদে বাকি হ্যালাইড পানিতে দ্রবণীয়, কিন্তু আবার সিলভার হ্যালাইডের মধ্যে সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়। ঠিক আছে, তাহলে সিলভার হ্যালাইড, এরপরে আছে হচ্ছে মার্কিউরাস, তারপর হচ্ছে মানে মার্কারি। তুমি এভাবে সিদ্ধান্ত নাও যে মার্কারি, লেড এগুলা বাদে, মার্কারি, লেড বাদে বাকিরা পানিতে দ্রবণীয়। তাহলে সিলভার হ্যালাইড আর মার্কারি, লেড বাদে বাকিরা পানিতে দ্রবণীয়, বাকিরা পানিতে দ্রবণীয়। কি বলছি ভাইয়া, সিলভার হ্যালাইড বাদে, অর্থাৎ এর মধ্যে সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, বাকিগুলো অদ্রবণীয়। এরপর লেডের যৌগ, মার্কারির যৌগ বাদে বাকি যেসব হ্যালাইড আছে সেগুলা হচ্ছে পানিতে দ্রবণীয়, সেগুলা পানিতে দ্রবণীয়। এরপর আসো কার্বনেট, আমরা আরেকটা দেখি, এটা একটু এখানে মুছে দিই। কার্বনেট, সালফাইড, ফসফেট। কি বললাম ভাইয়া, কার্বনেট, সালফাইড, ফসফেট বাদে, তাহলে কি বলছি, কার্বনেট, সালফাইড, ফসফেট। আচ্ছা এইভাবে বলি আমরা যে সোডিয়াম, না এভাবেই, সোডিয়াম, পটাশিয়াম আর অ্যামোনিয়াম প্লাস বাদে পানিতে দ্রবণীয়। তাহলে অ্যামোনিয়াম প্লাস বাদে পানিতে, সরি, অদ্রবণীয়। অর্থাৎ ব্যাপারটা বোঝাই, সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম, পটাশিয়াম বা অ্যামোনিয়ামের কার্বনেট, সালফাইড, ফসফেট এরা পানিতে দ্রবণীয়, কিন্তু সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম বাদে বাকিদের কার্বনেট, সালফাইড, ফসফেট পানিতে অদ্রবণীয়। এই তিনজন বাদে বাকিদের কার্বনেট, সালফাইড, ফসফেট পানিতে অদ্রবণীয়। কার্বনেট, সালফাইড, ফসফেট হচ্ছে পানিতে অদ্রবণীয়। কার্বনেট, সালফাইড, ফসফেট কি বলছি ভাইয়া, পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারছি। এর বাইরে আসো, লাস্টে আরেকটা জিনিস একটু দেখবো, কার্বনেট এবং বাইকার্বনেটের ক্ষেত্রে। কার্বনেট এবং বাইকার্বনেটের ক্ষেত্রে
কার্বনেট এবং বাইকার্বনেট। দেখো ক্ষার ধাতু, ক্ষার ধাতু তো আমরা চিনি গ্রুপ 1 আর গ্রুপ 2 এর যে মৌলগুলা সেগুলা হচ্ছে ক্ষার ধাতু। ও ম্যাগনেসিয়ামের কার্বনেট, এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন। তাহলে কি কি বললাম ভাইয়া? আবার বেরিয়াম আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, বেরিয়াম, আয়রন, এগুলার বাইকার্বনেট পানিতে দ্রবণীয়। বাইকার্বনেট পানিতে দ্রবণীয়। তাহলে আমি শুরু থেকে আবার একটু বলি, আমি শুরু থেকে আবার একটু বলে যাই, ঠিক আছে? একটু সবাই খেয়াল করো, আমি শুরু থেকে আবার একটু বলতেছি। নাইট্রেট দ্রবণীয়, সালফেট হচ্ছে বেরিয়াম, লেড, স্ট্রনশিয়াম বাদে সব সালফেট পানিতে দ্রবণীয়। বাইসালফেটের ক্ষেত্রে সব বাইসালফেট অতিমাত্রায় দ্রবণীয়। হ্যালাইডের ক্ষেত্রে হচ্ছে সিলভার হ্যালাইড, লেড, মার্কারি বাদে, মানে এদের হ্যালাইড বাদে বাকিরা পানিতে দ্রবণীয়। আর সিলভার হ্যালাইডের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, সিলভার ফ্লোরাইড আবার দ্রবণীয়, কিন্তু সিলভারের অন্যগুলো আবার অদ্রবণীয়। কার্বনেট, সালফাইড, সালফেট, সোডিয়াম, পটাশিয়াম, অ্যামোনিয়াম বাদে, মানে এদের কার্বনেট, সালফাইড, সালফাট বাদে অন্যদের কার্বনেট, সালফেট, সালফাইড এটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। আর কার্বনেট, বাইকার্বনেটের ক্ষেত্রে ক্ষার ধাতু এবং ম্যাগনেসিয়াম, মানে ম্যাগনেসিয়াম কিন্তু ক্ষার ধাতুই, তো এর কার্বনেট এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বেরিয়ামের বাইকার্বনেট পানিতে দ্রবণীয়। তাহলে যত ক্ষার ধাতু আছে তার কার্বনেট এবং ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, বেরিয়ামের বাইকার্বনেট পানিতে দ্রবণীয়। তাহলে মোটামুটি এগুলা শিখলে তুমি ম্যাক্সিমাম প্রশ্নের অ্যান্সার করতে পারবা এখান থেকে যদি প্রশ্ন আসে। ওকে, তাহলে চলে আসো। আচ্ছা, নিচের কোন সালফেট লবণ পানিতে দ্রবণীয়, সরি অদ্রবণীয়? তাহলে বেরিয়ামের সালফেট হচ্ছে পানিতে অদ্রবণীয়। তাহলে খেয়াল করো, আমরা যদি সালফেট বলি, এই যে দেখছো বেরিয়াম, লেড, স্ট্রনশিয়াম বাদে বাকি সালফেট দ্রবণীয়, তাহলে বেরিয়ামের সালফেট পানিতে অদ্রবণীয়। 20% সালফিউরিক অ্যাসিড, ভাইয়া অ্যাসিড হচ্ছে 20%, বাকি পার্সেন্ট কি? অ্যাসিডের মধ্যে কি থাকে? পানি থাকে না? তাহলে 20% সালফিউরিক অ্যাসিড হলে বাকিটা পানি, তাহলে বাকি 80%। ফলে যদি 20 গ্রাম সালফিউরিক অ্যাসিড হয় তাহলে 80 গ্রাম পানি, মানে 120% মানে কি 100, 100-র মধ্যে 20 হচ্ছে সালফিউরিক, তাহলে 80 গ্রাম পানি। এটা 80 গ্রাম হচ্ছে পানি। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ কোনটা? এটাকে আমরা জানি ব্রাইন বলে। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলে ব্রাইন। সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত, হ্যাঁ ওইটা বলছি তো আমি, সিলভার ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এর মধ্যে শুধুমাত্র সিলভার ফ্লোরাইডটা দ্রবণীয়, শুধুমাত্র সিলভার ফ্লোরাইডটা দ্রবণীয়। নিচের কোন যৌগটার দ্রাব্যতা সবচেয়ে কম? এই যে লাইনটা আসছে, এই লাইনটা একটা কাহিনী আছে। তোমরা ফাজানের নীতি পড়ছো না ভাইয়া? ফাজানের নীতির কথা কার কার মনে আছে? সমস্যা হচ্ছে এই যে লাইন, এই লাইনটা হচ্ছে ফাজানের নীতির ব্যতিক্রম, মানে কষ্ট কই রাখবা বলো। ফাজানের নীতি আমরা পড়ছি না ভাইয়া? বলো ফাজানের নীতি আমরা কে কে পড়ছি বলো তো? এই যে বিজ্ঞানী ফাজান বা বাজান যাই বলো, তো ফাজানের নীতি অনুযায়ী আমরা এটা দিয়ে বের করতে পারি যে কে আসলে পানিতে দ্রবণীয়, কে পানিতে অদ্রবণীয়, কার পোলার আয়ন বেশি, অর্থাৎ কার পোলার আয়ন বেশি এটা বের করতে পারি, অর্থাৎ পোলার আয়ন বেশি কম বের করতে পারি ফাজানের নিয়ম দিয়ে। সমযোজী বৈশিষ্ট্য বেশি কম বের করতে পারি, পোলার আয়ন বেশি কম বের করতে পারি, সমযোজী বৈশিষ্ট্য বের করতে পারি, গলনাঙ্ক বের করতে পারি, দ্রবণীয়তা বের করতে পারি। দ্রবণীয়তা খেয়াল করো ভাইয়া, ফাজারের নিয়ম অনুযায়ী, মানে ফাজারের নিয়মটা আমরা দেখি যে চার্জ যদি বেশি, এক নম্বর হচ্ছে চার্জ বেশি, ধরো চার্জ যার বেশি তার পোলার আয়ন বেশি, তার সমযোজী বৈশিষ্ট্য বেশি, তার গলনাঙ্ক কম, তার দ্রবণীয়তা কম বা দ্রাব্যতা কম। তাইলে একটা জিনিস কি ভাইয়া, যার সমযোজী বৈশিষ্ট্য বেশি, মানে যে যত বেশি সমযোজী তার অবশ্যই গলনাঙ্ক কমবে, কারণ আয়নিক যৌগের গলনাঙ্ক বেশি, সমযোজী যৌগের গলনাঙ্ক কম। গলনাঙ্ক কমবে এবং পানিতে দ্রবণীয়তা কমবে, কারণ আয়নিক যৌগ পানিতে বেশি দ্রবণীয় হয়, আয়নিক যৌগ গলনাঙ্ক বেশি আমরা জানি। ফলে যার সমযোজী বৈশিষ্ট্য বেশি তার গলনাঙ্ক কম, দ্রবণীয়তা কম, এটা খুব লজিক্যাল একটা জিনিস। আচ্ছা, তো প্রথম পয়েন্ট হচ্ছে যার চার্জ বেশি। হ্যাঁ ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, হ্যাঁ এরকম। তো দেখো এখানে সোডিয়ামের চার্জ +1, ম্যাগনেসিয়ামের চার্জ +2, অ্যালুমিনিয়ামের চার্জ +3। ফলে এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যে
এখানে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যে তার চার্জ বেশি, ফলে এই অ্যালুমিনিয়াম, এই তিনটার মধ্যে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের পোলার আয়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক কম, দ্রবণীয়তা কম। অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের পোলার আয়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক কম, দ্রবণীয়তা কম। গলনাঙ্ক কম, দ্রবণীয়তা কম। ঠিক আছে, এখন আসো, এটা হচ্ছে চার্জ বেশি। 2 নাম্বার পয়েন্ট, যদি চার্জ একই হয় তাহলে আমরা দেখব ক্যাটায়নটা ছোট কার, ক্যাটায়ন ছোট বা অ্যানায়ন বড়। কি বলছি ভাইয়া? ক্যাটায়ন ছোট বা অ্যানায়নটা বড়। আবারও বলি, ক্যাটায়ন ছোট বা অ্যানায়ন বড়। এখন ক্যাটায়ন ছোটর ক্ষেত্রে, আচ্ছা আমরা একটু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে এক্সাম্পল সেটা দেখি। সিলভার ফ্লোরাইড, সিলভার ক্লোরাইড, সিলভার ব্রোমাইড, সিলভার আয়োডাইড। খেয়াল করো সব জায়গায় চার্জ +1 -1, +1 -1, +1 -1, +1 -1, সব জায়গায় চার্জ সেম। সব জায়গায় যদি চার্জ সেম হয় তখন আমরা দেখব যে অ্যানায়ন গুলা, তো ফ্লোরাইড আয়ন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন আর আয়োডাইড আয়ন, এর মধ্যে সবচেয়ে বড় অ্যানায়ন কোনটা? আয়োডাইড। এর মধ্যে সবচেয়ে বড় অ্যানায়নটা হচ্ছে আয়োডাইড। সবচেয়ে বড় অ্যানায়নটা হচ্ছে এখানে সবচেয়ে বড় অ্যানায়নটা হচ্ছে আমাদের আয়োডাইড। কোনটা ভাইয়া? সিলভার আয়োডাইড হচ্ছে সবচেয়ে বড় অ্যানায়ন। ওকে, তাহলে সিলভার আয়োডাইডের পোলার আয়ন বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি, গলনাঙ্ক কম, দ্রবণীয়তা কম। সেই হিসাবে আমাদের যৌগগুলা খেয়াল করো তো, এই যে বেরিয়াম, ক্যালসিয়াম, এটা আসলে এভাবে আসে। 2 নাম্বার গ্রুপের বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে, এটা সালফেট, 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 সালফেট। তাহলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোসিয়াম, বেরিয়ামের সালফেট। তাহলে সবার প্রথমে বেরিলিয়াম, লাস্টে হচ্ছে বেরিয়াম। সবার প্রথমে বেরিলিয়াম, লাস্টে হচ্ছে বেরিয়াম। এখন এখানে দেখো সবার চার্জ একই, +2 -2, +2 -2, +2 -2, +2 -2। ফলে এখন দেখতে হবে ক্যাটায়নের চার্জ, কোন ক্যাটায়নটা ছোট। ফলে এখানে একই গ্রুপের মৌল হওয়ায় বেরিলিয়ামটা সবচেয়ে ছোট, সবার উপরে যে একই গ্রুপের সে সবচেয়ে ছোট হয়, ফলে বেরিলিয়ামটা সবচেয়ে ছোট। তাহলে যে সবচেয়ে ছোট, ফলে বেরিলিয়াম সালফেট লজিক অনুযায়ী তার পোলার আয়ন বেশি হবে, সমযোজী বৈশিষ্ট্য বেশি হবে, দ্রবণীয়তা কম হবে। তাহলে লজিক অনুযায়ী বেরিলিয়াম সালফেটের দ্রবণীয়তা কম হবে। আচ্ছা, বেরিলিয়াম সালফেট যেহেতু এখানে নাই, আছে ম্যাগনেসিয়াম সালফেট, তাহলে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণীয়তা কম হবে, তাই তো লজিক অনুযায়ী, ফাজান নিয়ম অনুযায়ী। আর এই যে বেরিয়াম সালফেট, এটার দ্রবণীয়তা বেশি হবে, এটার দ্রবণীয়তা হবে বেশি, আর এইটার দ্রবণীয়তা কম, যেহেতু বেরিলিয়াম নাই এখানে অপশনে, তাইলে লজিক অনুযায়ী এইটার বেশি হবে, এইটার কম হবে, ফাজানের নিয়ম অনুযায়ী। কিন্তু সমস্যাটা হয়েছে এটা একটা ব্যতিক্রম, এবং পরীক্ষায় ব্যতিক্রম গুলাই আসে। ফলে এটা ব্যতিক্রম হওয়ায় এইটার দ্রবণীয়তা হচ্ছে সবচেয়ে কম। এটার সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু এটা সবচেয়ে কম। এটা এই জন্য এটা কি বলছি ভাই? ব্যতিক্রম। এটা হচ্ছে ব্যতিক্রম। ওকে, এখন আয়ন শনাক্তকরণটা আমরা দেখব। দেখো, আয়ন শনাক্তকরণের তুমি যদি বেসিকটা বুঝতে পারো, তাহলে এখানে আয়ন শনাক্তকরণ থেকে বারবার একই প্রশ্ন, ঘুরে ফিরে সেম টাইপের প্রশ্ন, সব প্রশ্ন আয়ন শনাক্তকরণ থেকে। ফলে আয়ন শনাক্তকরণ তোমাকে খুব ভালোভাবে পড়তে হবে। কি বলছি? আয়ন শনাক্তকরণ খুব ভালোভাবে পড়তে হবে। আয়ন শনাক্তকরণ এগুলা পারলে, আচ্ছা তার আগে একটা জিনিস দেখো তো, যে সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, সিলভার ক্লোরাইড কিন্তু অদ্রবণীয় পানিতে, বুঝছো? সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়। কি বলছি ভাই? সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, কিন্তু সিলভার ফ্লোরাইড দ্রবণীয়। এটা খুবই ইম্পর্টেন্ট তথ্য, এটা প্যাচ লাগানো যাবে না। ফ্লোরাইড দ্রবণীয়, শুধুমাত্র ক্লোরাইড না, বাকিগুলো অদ্রবণীয়, বাকিগুলা হচ্ছে অদ্রবণীয়। আর লেড ক্লোরাইড যেটা, এটা ঠান্ডা পানিতে অদ্রবণীয়। কি বলছি? ঠান্ডা পানিতে অদ্রবণীয়, ঠান্ডা পানি তে ও হচ্ছে অদ্রবণীয়, আমি ক্রস দিলাম। আর এটা গরম পানিতে, লেড ক্লোরাইড গরম পানিতে আবার দ্রবণীয়। লেড ক্লোরাইড ঠান্ডা পানিতে অদ্রবণীয়, গরম পানিতে দ্রবণীয়। আর সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয়, আর সিলভার ক্লোরাইডটা অদ্রবণীয়। এখন আমরা একটু আয়ন শনাক্তকরণটা ছোট্ট করে দেখব। এইটা দেখলেই তোমার সব আয়ন শনাক্তকরণ তুমি এমনিতেই পারবা, প্রত্যেকটা আয়ন শনাক্তকরণ তুমি এমনিতেই পারবা। ঠিক আছে, চলো আমরা শুরু করি। তো আয়ন শনাক্তকরণে ফার্স্টেই মনে রাখবা কপার, আয়রন 2+, তাহলে কয়েকটা আয়ন, কপার, আয়রন আর অ্যামোনিয়াম। ধর আয়রন 3+ আছে, আর অ্যামোনিয়াম।
বাদে সবাই সাদা। তাহলে খালি এইগুলার কালারটা শিখবা। তাহলে কপার, আয়রনের দুইটা আর অ্যামোনিয়াম বাদে সবাই সাদা। কি বলছি? বাদে সবাই সাদা, সবাই সাদা। ঠিক আছে, এইটা আমরা জানলাম। এখন আসো আরেকটা জিনিস আমরা একটু দেখবো, সেটা হচ্ছে অ্যামোনিয়াম আমরা একটু উল্টা ভাবে শিখবো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কি কি শনাক্ত করা যায়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে শনাক্ত করা যায় কপার, আয়রনের দুইটা। দেখো এভাবে মনে রাখা যায়, কুফা এলো কে জানে, কুফা এলো কে জানে। দেখো কুফা এলো কে জানে, কু দিয়ে হচ্ছে কপার 2+, ফা দিয়ে হচ্ছে আয়রন 2+, কুফা। আচ্ছা এলো আয়রন 3+, এলো এলো অ্যালুমিনিয়াম, মানে কুফা, ফা দিয়ে তো আয়রনের দুইটা, এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম। কে জানে, কে দিয়ে হচ্ছে ক্যালসিয়াম, আর জানে দিয়ে হচ্ছে জিঙ্ক। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে এই 5টা আয়ন শনাক্ত করা যায়। মনে রাখা যায়, কু কপার, ফা দিয়ে আয়রনের দুইটা, এলো দিয়ে অ্যালুমিনিয়াম, কে জানে ক্যালসিয়াম, জিঙ্ক। এরপরে আমরা একটু কালারটা দেখব। তাহলে এটা দিয়ে কি কি শনাক্ত করা যায় এটা আমরা হোপফুলি বুঝতে পারছি। তাহলে দেখো, আচ্ছা কালারটা আমরা না শিখি, কালারটা এখান থেকে তুমি শিখে যাও, তাহলে বেশি ব্যাচ লেগে যাবে। ঠিক আছে, আমরা কালারটা শিখাচ্ছি না, তুমি খালি এই আয়নগুলো শনাক্ত করা যায়, এর মধ্যে একটাই নিশ্চিতকরণ পরীক্ষা এইটা। তাহলে আয়রন 3+ এর নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। আয়রন 3+ এর নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা? কি বলা যায়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপরে আসো অ্যামোনিয়াম থায়োসায়ানেট। অ্যামোনিয়াম থায়োসায়ানেট, এটা দিয়ে জাস্ট আয়রনের দুইটা আয়ন শনাক্ত করা যায়, আয়রন 2+ আর আয়রন 3+। অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে শুধুমাত্র এবং শুধুমাত্র আয়রন 2+ আর আয়রন 3+। তবে এই অ্যামোনিয়াম থায়োসায়ানেট আয়রন 3+ শনাক্তকরণের যে পরীক্ষা, এটা নিশ্চিতকরণ পরীক্ষা। এটা কিন্তু ভাইয়া নিশ্চিতকরণ পরীক্ষা, এটা হচ্ছে নিশ্চিতকরণ পরীক্ষা। আর অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে শুধুমাত্র এবং শুধুমাত্র ক্যালসিয়াম আয়ন শনাক্ত করা যায়, এবং এইটাও একটা নিশ্চিতকরণ পরীক্ষা। তাহলে আবার বলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কুফা এলো কে জানে এই আয়নগুলো শনাক্ত করা যায়। অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিয়ে শুধু আয়রনের দুইটা, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে শুধু ক্যালসিয়াম, অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে শুধু ক্যালসিয়াম আয়ন শনাক্ত করা যায়। কি করা যায় ভাইয়া? শুধু ক্যালসিয়াম আয়ন শনাক্ত করা যায়। ঠিক আছে, এরপরে আসো আমরা নেক্সট পেজে যাই। পটাশিয়ামের কিন্তু একটু কাহিনী আছে। পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, আবার পটাশিয়াম ফেরিসায়ানাইড আছে। তাহলে একটা ফেরো আর একটা হচ্ছে ফেরি। তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড আছে, পটাশিয়াম ফেরিসায়ানাইড আছে। ফার্স্টে এই দুইটার প্যাচটা একটু ক্লিয়ার করো। তাহলে এখানে হচ্ছে আয়রন দুইটা, আয়রন 2+, আয়রন 3+, কপার আর জিঙ্ক। তাহলে আয়রনের দুইটা আর কপার জিঙ্ক শনাক্ত করা যায় পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে, আর পটাশিয়াম ফেরোসায়ানাইড দিয়ে ফেরি দিয়ে শুধু আয়রনের দুইটা শনাক্ত করা যায়, শুধু আয়রনের দুইটা শনাক্ত করা যায়। আর পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে সোডিয়াম শনাক্ত করা যায়, অ্যান্টিমোনেট দিয়ে শনাক্ত করা যায় শুধুমাত্র এবং শুধুমাত্র সোডিয়াম। তাহলে ফেরো দিয়ে আয়রন দুইটা, কপার জিঙ্ক, ফেরি দিয়ে শুধু আয়রন দুইটা, আর পাইরো অ্যান্টিমোনেট দিয়ে শুধু সোডিয়াম। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে শুধু শুধু সোডিয়াম। আর নেসলার দ্রবণ দিয়ে কি বলতো? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়। এখন তোমরা দেখবা যে বইয়ের যে প্র্যাকটিক্যাল অংশ, সেখানে দেখবা যে এই যে ফেরিসায়ানাইড, ফেরোসায়ানাইড, নেসলার দ্রবণ, এগুলো সংকেত আছে। এই সংকেতগুলো জানতে হবে। এক হচ্ছে এই সংকেতগুলো জানতে হবে, বর্ণটা জানতে হবে। হ্যাঁ, সংকেত জানতে হবে, বর্ণ জানতে হবে, এর বাইরে জানতে হবে। আর এখানে যত পরীক্ষা আছে সবগুলাই নিশ্চিতকরণ পরীক্ষা। যত পরীক্ষা আছে সবগুলাই হচ্ছে নিশ্চিতকরণ পরীক্ষা। আবারও বলি, যত পরীক্ষা আছে সবগুলাই নিশ্চিতকরণ পরীক্ষা। ক্লিয়ার? ওকে, এই পোলা পান। তাহলে ফেরোসায়ানাইড কি বলছি? ফেরোসায়ানাইড বলছে আয়রন দুইটা, কপার জিঙ্ক। ফেরিটা হচ্ছে শুধু আয়রন দুইটা। পাইরো অ্যান্টিমোনেটটা দিয়ে সোডিয়াম শনাক্ত করা যায়।
আর নেসলার দ্রবণ দিয়ে অ্যামোনিয়াম। এখন এগুলার সংকেত জানতে হবে। ফেরিসায়ানাইড কি সংকেত? ফেরি, পাইরো অ্যান্টিমনি। শুধু তাই না, এই আয়নগুলা কি বর্ণ দেয় সেটা জানতে হবে, এবং নিশ্চিতকরণ পরীক্ষা কি সেটা জানতে হবে। ফলে এই যা বললাম এতটুকু জানলেই এর ভিতর থেকেই আয়ন শনাক্তকরণের সবগুলো প্রশ্ন আসবে, এবং তুমি অলরেডি দেখে ফেলছো যে আয়ন শনাক্তকরণে আসলে প্রচুর প্রশ্ন আসলে আসে। তো মাত্র পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দেখে আসলাম যে সোডিয়াম আয়ন শনাক্ত করা যায়, মাত্র দেখলাম যে নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা যায়, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা সোডিয়াম, এবং নেসলার দ্রবণ দ্বারা এই যে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা সোডিয়াম, নেসলার দ্রবণ দ্বারা অ্যামোনিয়াম। পর পর দেখছো এই দুইটাই আসছে, এইটাও আসছে মেডিকেলে, এটা ম্যাটে আসা কোশ্চেন, এইটা ম্যাটে আসা কোশ্চেন, জাস্ট ইমাজিন। আচ্ছা, সোডিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা ব্যবহৃত হয় আমরা মাত্র দেখে আসছি। এই যে দেখছো সোডিয়াম শনাক্তকরণে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট ব্যবহৃত হয়। তাহলে মাত্র দেখে আসছি, রিপিট প্রশ্ন। ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা? দেখো এই যে কই গেল, এই যে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণে কোনটা, এই যে কই গেল কই গেল কই গেল, এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, আর হচ্ছে অ্যামোনিয়াম অক্সালেট। এই যে নিশ্চিতকরণ পরীক্ষা। তাহলে আমাদের অ্যান্সারটা কি ভাইয়া? অ্যামোনিয়াম অক্সালেট। তাহলে ক্যালসিয়াম আয়ন শনাক্তকরণের পরীক্ষা কোনটা? অ্যামোনিয়াম অক্সালেট, অ্যামোনিয়াম অক্সালেট, বি হচ্ছে অ্যান্সার। এরপরে আসো জিঙ্ক 2+ নিশ্চিতকরণ পরীক্ষা কোনটা? আমরা মাত্র দেখে আসছি। দেখো পটাশিয়াম ফেরোসায়ানাইড, এটা হচ্ছে জিঙ্ক 2+ এর নিশ্চিতকরণ। ফেরি দিয়ে কিন্তু মাত্র আয়রন 2টা শনাক্ত করা যায়, আর ফেরো দিয়ে 2+ আর 3+, আর ফেরো দিয়ে শনাক্ত করা যায় আয়রন 2টা আর কপার জিঙ্ক। আয়রন 2টা শনাক্ত করা যায়, কপার শনাক্ত করা যায়, জিঙ্ক শনাক্ত করা যায়। দেখছো? তাইলে ভাইয়া ফেরো দিয়ে শনাক্ত করা যায় আয়রন 2টা, কপার, জিঙ্ক। ফলে জিঙ্ক কোনটা? ফেরোসায়ানাইড। জিঙ্ক কোনটা? ফেরোসায়ানাইড। বলছি যে সবগুলোর সংকেত জানতে হবে। নেসলার বিকারক হচ্ছে এইটা, সবগুলার সংকেত জানতে হবে। এটা হচ্ছে আমাদের প্রিয় নেসলার বিকারক, এটা হচ্ছে আমাদের প্রিয় নেসলার বিকারক। আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে আমাদের, আচ্ছা তাহলে আমাকে একটু, আমি একটা ব্যাপার বলি যে ভাইয়া আয়ন শনাক্তকরণ যদি ঠিকঠাক পারো, এখান থেকে একটা প্রশ্ন তুমি হয়তো এবার পেয়ে যাবা। মানে এই দুইটা টপিক, একটা হচ্ছে আয়ন শনাক্তকরণ, তার আগে যেন কি শিখাইলাম তোমারে? আয়ন শনাক্তকরণ আগে আরেকটা টপিক শিখাইলাম না? ও কোনটা পানিতে দ্রবণীয় অদ্রবণীয়, এই দুইটা যদি কেউ ঠিকঠাক পারে, এই দুইটা থেকে একটা প্রশ্ন মাস্ট আসবে, দুইটা প্রশ্ন এই দুইটা টপিক থেকে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা আমি ফার্স্ট যাচ্ছি। আচ্ছা আমি কি বেশি স্লো যাচ্ছি একটু বলো তো, আমি কি বেশি স্লো যাচ্ছি? আমি আসলে হতাশ, বুঝছো, আমি সত্যি সত্যি হতাশ। এই ক্লাসের স্লাইড গুলা দিব, আচ্ছা দিব, আমি হচ্ছে পেইড গ্রুপে দিছি, টেলিগ্রামে দিছি, আচ্ছা তোমাদেরও দিব। ওকে, আমি খুবই হতাশ। আচ্ছা আসো, আমরা শেষের দিকে চলে আসছি এই অধ্যায়ের, মানে এই অধ্যায়ের, নট সবকিছুর। তো দুটি তরলে, ভিন্ন তরলে উদ্বায়ী দ্রবের দ্রাব্যতার মাত্রা ভিন্ন হলে, প্রথম পয়েন্ট, এখানে তুমি কি কি পাবা? কেলাসন, দ্রাবক নিষ্কাশন, বিভিন্ন রকম পাতন, সাধারণ পাতন, আংশিক পাতন, ঊর্ধ্বপাতন, বাষ্পপাতন, নিম্নচাপ পাতন, পাতন আর পাতন। হ্যাঁ, তারপর হচ্ছে কেলাসন, আংশিক কেলাসন, দ্রাবক নিষ্কাশন, এরপরে ক্রোমাটোগ্রাফি পাবা, তাই না? এই যত কিছু, প্রত্যেকটা সংজ্ঞা জানতে হবে, প্রয়োগ জানতে হবে, এর বাইরে কিচ্ছু না। প্রত্যেকটা সংজ্ঞা জানতে হবে, প্রয়োগ জানতে হবে, প্রত্যেকটা সংজ্ঞা জানতে হবে, প্রয়োগ জানতে হবে। ধরো উদ্বায়ী পদার্থ কারা আছে? উদ্বায়ী পদার্থ কারা আছে? এই যে কর্পূর, আয়োডিন, তাই না, ন্যাপথালিন, এই যারা উদ্বায়ী পদার্থ। তো এই উদ্বায়ী পদার্থের ক্ষেত্রে উদ্বায়িতার পার্থক্য হইলে করা হয় ঊর্ধ্বপাতন, উদ্বায়িতার পার্থক্য হইলে করা হয় ঊর্ধ্বপাতন। পাতন কিন্তু অনেকগুলো আছে, একটা হচ্ছে সাধারণ পাতন। শোনো, স্ফুটনাঙ্কের পার্থক্য হইলে করা হয় সাধারণ আর আংশিক পাতন। দেখো স্ফুটনাঙ্কের পার্থক্য, এক্ষেত্রে করা হয় দুইটা পাতন, সাধারণ পাতন আর একটা হচ্ছে আংশিক পাতন। এখানে সাধারণ পাতনে স্ফুটনাঙ্কের পার্থক্য হয় 40 ডিগ্রির বেশি, 40 ডিগ্রির বেশি, আর আংশিক পাতন স্ফুটনাঙ্কের পার্থক্য হয় 40 ডিগ্রির কম। সাধারণ পাতনে হয় 40 ডিগ্রির বেশি, আংশিক পাতন হয় 40 ডিগ্রি কম। সাধারণ পাতনে হয় 40 ডিগ্রির বেশি,
আংশিক পাতনে হয় 40 ডিগ্রির কম, আংশিক পাতনে হয় 40 ডিগ্রির কম, ঠিক আছে। এটা হচ্ছে স্ফুটনাঙ্কের পার্থক্য হলে সাধারণ আর আংশিক পাতন। উদ্বায়িতার পার্থক্য হইলে কোনটা ভাইয়া? ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন। আচ্ছা, আর স্টিমে উদ্বায়িতা হইলে, স্টিমে উদ্বায়িতা সেটা হচ্ছে স্টিম পাতন। উদ্বায়িতা, উদ্বায়িতা এটা হচ্ছে স্টিম পাতন, স্টিম। তাহলে কি বলছি? স্টিমে উদ্বায়িতার ক্ষেত্রে স্টিম পাতন। আর দ্রাব্যতার পার্থক্য হইলে কি পাতন জানো? দ্রাব্যতার পার্থক্য হইলে কেলাসন আর দ্রাবক নিষ্কাশন। ধরো কেলাসনের ভিতর কিন্তু টাইপ আছে, আংশিক কেলাসন আছে। তাহলে দ্রাব্যতার পার্থক্য হইলে কেলাসন আর দ্রাবক নিষ্কাশন। এখন শোনো, যদি দেয় যে দুটি ভিন্ন তরল, অর্থাৎ তরল থাকে তাইলে দাগাবা হচ্ছে দ্রাবক নিষ্কাশন। আমি রিপিট করছি, ধর দ্রাবক কি একটা তরল জিনিস না? নরমালি দ্রাবক তো তরল হয়, তাইলে তরল থাকলে দ্রাবক নিষ্কাশন। আরে খেয়াল করো, এখানে কোনো তরল কথা বলা আছে? খালি বলা আছে দ্রাব্যতা, পদার্থ, কোনো তরল বলা নাই, আছে? নাই। তো তরল বলা না থাকলে তখন হচ্ছে আংশিক কেলাসন। মানে অ্যাকচুয়ালি বলি, কঠিন পদার্থের ক্ষেত্রে হয় আংশিক কেলাসন, আর এই যে দুটি ভিন্ন তরলে এরকম এই তরল থেকে তখন দ্রাবক নিষ্কাশন। তাহলে তরলের ক্ষেত্রে এরকম লেখা থাকলে দ্রাবক নিষ্কাশন, আর কঠিনের ক্ষেত্রে হচ্ছে আংশিক কেলাসন। কঠিনের ক্ষেত্রে কি? আংশিক কেলাসন। তাহলে দ্রাব্যতার পার্থক্য হইলে কেলাসনও হইতে পারে, দ্রাবক নিষ্কাশনও হইতে পারে। দ্রাব্যতার পার্থক্য হইলে কেলাসনও হইতে পারে, দ্রাবক নিষ্কাশনও হইতে পারে। তাহলে এই সংজ্ঞাগুলা খুব সুন্দর করে পড়াইতে হবে। ওকে, ধানের তুষ থেকে শোনো, যা খাওয়ার জিনিস এগুলার প্রয়োগ হচ্ছে দ্রাবক নিষ্কাশন, বুঝছো? যা খাওয়া জিনিস, যা খাওয়ার জিনিস, ধরো এই দ্রাবক নিষ্কাশনের প্রয়োগে দেখবা আছে নারকেল তেল, সুগন্ধি তেল, নারকেল তেল, সুগন্ধি তেল। তারপর হচ্ছে আরো কি কি আছে, এই যে ধানের তুষ, চালের কুড়া, তাই না? এগুলো আছে না? মরিচের গুঁড়া। তুমি একটু দ্রাবক নিষ্কাশনের প্রয়োগ খুলে দেখো, ওই যে যেখানে সক্সলেট নিষ্কাশন আছে তার ঠিক পরের পেজে দেখবা যে দ্রাবক নিষ্কাশনের প্রয়োগ আছে। সেখানে দেখবা যে ধানের তুষ, চালের কুড়া। মানে ভাইয়া আমরা চাল খাই, ধান খাই, মরিচ খাই, তেল, এগুলো তো আমরা খাই। তো এই খাদ্যদ্রব্য হইলে দ্রাবক নিষ্কাশন। কি বলছি? খাদ্যদ্রব্য হইলে দ্রাবক নিষ্কাশন। কোন পদ্ধতিতে? ন্যাপথালিন। ভাই ন্যাপথালিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। তো ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ যে, তাকে ঊর্ধ্বপাতনে আলাদা করতে হয়, ঊর্ধ্বপাতনে আলাদা করতে হয়। কিভাবে আলাদা করতে হয়? ঊর্ধ্বপাতনে আলাদা করতে হয়। সমুদ্রের পানি হতে লবণ পৃথক করার প্রণালী কোনটা? সমুদ্রের পানি থেকে লবণ পৃথক করার প্রণালী হচ্ছে পাতন। ভাইয়া পাতনের মাধ্যমে এই যে লবণটা, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে লবণ পাওয়া যায় হচ্ছে পাতন পদ্ধতিতে, বুঝছো? এটা হচ্ছে আমার বছরে আসছিল 12-13 সেশনে, এবং এটা আমি পারছিলাম। তো এগুলো হচ্ছে বেসিক নলেজ। এটা কিন্তু ওই সময় বইতে ছিল না, এখনো মনে হয় বইতে আছে কিনা আমি জানি না, অন্য কোনো বইতে থাকতে পারে। তো সমুদ্রের পানি হতে লবণ পৃথক করার যে পদ্ধতি সেটা হচ্ছে পাতন। আচ্ছা, এখন একটু চলে আসো, কোন মিশ্র তরল পদার্থের উপাদান সমূহের স্ফুটনাঙ্ক নিচের কত ডিগ্রি হলে আংশিক পাতন? ওই যে বলছি যে 40 ডিগ্রির বেশি যদি হয় তাহলে এটা পার্থক্য করা খুব আলাদা, মানে স্ফুটনাঙ্কের পার্থক্য অনেক বেশি, ইজিলি পার্থক্য করা যায় সাধারণ পাতন। কিন্তু যখনই স্ফুটনাঙ্কের পার্থক্য কম, ধরো একটার স্ফুটনাঙ্ক হচ্ছে 70 আর একটার 80, তখন ব্যাপারটা খুব টাফ, খুবই ক্রিটিক্যাল, তখন আংশিক পাতন লাগে। কি লাগে ভাইয়া? আংশিক পাতন। তাহলে 40 ডিগ্রির কম হইলে লাগে হচ্ছে আংশিক পাতন। 40 ডিগ্রির কম হইলে লাগে ভাইয়া আংশিক পাতন। 40 ডিগ্রির কম হইলে লাগে আংশিক পাতন। ওকে, আচ্ছা এখন একটু চলে আসো, এটা হচ্ছে 65.1। আচ্ছা তোমরা রেকটিফাইড স্পিরিট জানো না? রেকটিফাইড স্পিরিট এটা হচ্ছে 95.6% ইথানল আর 4.4% পানি। এটার স্ফুটনাঙ্ক হচ্ছে 78.15। কিন্তু যদি এটা বিশুদ্ধ ইথানল হইতো, মানে 99.9% ইথানল, তাহলে এটা হইতো 78.30।
তাহলে বিশুদ্ধ ইথানল মানে 99.9%, 78.30 ডিগ্রি সেলসিয়াস স্ফুটনাঙ্ক। কিন্তু যদি রেকটিফাইড স্পিরিট যেখানে 95.6% ইথানল আছে, 95.6% সেটা হচ্ছে 78.15 ডিগ্রি। এই দুইটাও খেয়াল রাখবা, সেটা হচ্ছে 78.15 ডিগ্রি, সেটা হচ্ছে কি বলছি ভাইয়া, 78.15 ডিগ্রি, সেটা হচ্ছে 78.15 ডিগ্রি। আমরা এটা বুঝতে পারছি, এটা আমরা হোপফুলি বুঝতে পারছি। ওকে, এখন চলে আসো অ্যামিনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে। এখন এখানে একটা কাহিনী আছে, তোমরা এই জিনিসটা জানো নাই না, আমরা ক্রোমাটোগ্রাফির ক্ষেত্রে জানি যে ক্রোমাটোগ্রাফি আসলে দুই রকম, যে অধিশোষণ আসলে দুই রকম, অধিশোষণ দুই রকম, একটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফি আর একটা হচ্ছে পাতলা স্তর ক্রোমাটোগ্রাফি, আর একটা ক্রোমাটোগ্রাফি আছে বন্টন ক্রোমাটোগ্রাফি, বন্টন। তো এর মধ্যে একটা হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি, কাগজ ক্রোমাটোগ্রাফি, আর একটা গ্যাস ক্রোমাটোগ্রাফি। তার মধ্যে আমাদের বইতে আলোচনা আছে পেপার আর কলাম। তাহলে আমাকে একটু কলামের প্রয়োগগুলো জানতে হবে আর পেপার ক্রোমাটোগ্রাফি বা কাগজ ক্রোমাটোগ্রাফির প্রয়োগগুলো জানতে হবে। এখন আমি যদি একটু কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগ দেখি, সেটা হচ্ছে ভিটামিন, কলামটা হচ্ছে ভিটামিন, অ্যামিনো অ্যাসিড আর এস্টার, এগুলা পৃথক করতে আমরা করি কলাম ক্রোমাটোগ্রাফি। তাহলে ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, এস্টার এগুলা পৃথক করতে আমরা করি কলাম ক্রোমাটোগ্রাফি। আর পেপার ক্রোমাটোগ্রাফি হচ্ছে এই যে লিপিড, স্টেরয়েড, অ্যামিনো অ্যাসিড। কি কি বললাম? লিপিড, স্টেরয়েড, অ্যামিনো অ্যাসিড, এর বাইরে আরো আছে, হরমোন আছে। এরপর ওই যে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড পড়ছি না, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড। তাহলে কি কি বললাম? লিপিড, স্টেরয়েড, হরমোন, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড এগুলাতে। এখন ঝামেলাটা কই লাগছে খেয়াল করো, যে কাগজ ক্রোমাটোগ্রাফির প্রয়োগেও অ্যামিনো অ্যাসিড আছে আর এই কলাম ক্রোমাটোগ্রাফির প্রয়োগে অ্যামিনো অ্যাসিড আছে। তাহলে আমি দাগাবো কোনটা? তো আমি দাগাবো কলাম। কেন ভাইয়া? এখানে অ্যামিনো অ্যাসিড এবং কার্বোহাইড্রেট মিশ্রণকে আলাদা করতে। তো তুমি খেয়াল করো, কার্বোহাইড্রেট কি? কাগজ জিনিসটা কিন্তু কার্বোহাইড্রেট। কাগজ কি কার্বোহাইড্রেট না? কাগজে আছে সেলুলোজ, সেলুলোজ কি কার্বোহাইড্রেট। ঠিক এই জন্য এখানে খেয়াল করো এই যে পেপার, তাইলে আমরা এখানে, আচ্ছা কিন্তু ওয়েট ওয়েট ওয়েট, এটার অ্যান্সার আছে বি, তাই তো? আচ্ছা এটা তাহলে আমি একটু রিচেক দিব যে ঠিক আছে কিনা ভুল আছে, আমি একটু রিচেক দিয়ে এটা আমি জানাই দিব না, হ্যাঁ? আচ্ছা।